প্রত্যেকটা অংশে ধাপে ধাপে অনেকবার অনেকভাবে এটা কাজে লাগে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ওই সাইডে বুঝছেন, আমি কথা বলি, ওই সাইডে বুঝিয়ে ওই সাইডে 4-5টা পার্টি দেখছি, একটা পার্টি পরে যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখন সংবিধান কাকে বলে সংজ্ঞা শিখে রাখেন, লিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। সংবিধান কাকে বলে সংজ্ঞা শিখে লিখে রাখেন। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ। কনস্টিটিউশন আমি যে সাইড করে দিই বউটাতে 3 বছর সাইড বন্ধ ছিল, পাওয়ার কানেকশন করে দিয়েছি বউটাতে। ওয়ে অফ লাইফ জানেন কনস্টিটিউশন কি? একটা ওয়ে, একটা জীবন ব্যবস্থা অফ লাইফ। Constitution is the way of life. Constitution হলো একটা জীবন ব্যবস্থা, way of life. কেমন way? The state has chosen for itself. The state has Constitution is the way of life the state has chosen for itself. এই সংজ্ঞা কি বলছেন? এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কনস্টিটিউশন সম্পর্কে। এটার বাংলা কি? বাংলা হলো সংবিধান হলো এমন এক জীবন ব্যবস্থা যা রাষ্ট্র তার নিজের জন্য বাছাই করে নিয়েছে। আর এই সংজ্ঞাটা দিয়েছেন এরিস্টটল। সংজ্ঞা দিয়েছেন এরিস্টটল। Constitution is the way of life the state has chosen for itself. এই সংজ্ঞা দেওয়ার পরে এখন আসেন আমরা আমাদের সংবিধানে ফিরে যাচ্ছি। তাহলে সংবিধান কি? একটা জীবন ব্যবস্থা। কেমন জীবন ব্যবস্থা? যেটা রাষ্ট্র তার নিজের জন্য বাছাই করে নিয়েছে, এরকম একটা জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থা সম্পর্কে আসেন আমরা আরো কিছু কথাবার্তা বলি। সংবিধানের প্রকারভেদ দেখেন, সংবিধানের প্রকারভেদ। সংবিধানের প্রকারভেদ। পরিবর্তনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার। পরিবর্তনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার এবং সংবিধান একত্রিতকরণের ভিত্তিতে বা লেখার ভিত্তিতে সংবিধান হলো দুই প্রকার। দুইভাবেই দুই প্রকার। একটা হলো লিখিত সংবিধান, আরেকটা হলো অলিখিত সংবিধান। একটা হলো লিখিত সংবিধান, একটা হলো অলিখিত সংবিধান। একটা হলো লিখিত সংবিধান আর একটা হলো অলিখিত সংবিধান। লিখিত এবং হলো অলিখিত সংবিধান। ওকে, আসেন এই যে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় সেটা দেখেন। লিখিত সংবিধান লিখিত আকারে থাকে, অলিখিত সংবিধান অলিখিত আকারে থাকে। তাহলে যেখানে সংবিধান লিখিত আকারে থাকে না, বেসিক্যালি ওখানে সংবিধানটা চলে কীভাবে চলে কেউ বলতে পারবেন? কমেন্টে লিখেন। যাদের কোনো লিখিত সংবিধান নাই তারা রাষ্ট্র কীভাবে চালায়? কেউ জানলে কমেন্টে লিখেন। আরে শরীফ ভাই একলা একলাই খাবেন? হ্যাঁ, বাকি কিন্তু অনেক লোকজন আছে, বুঝছেন? প্রথা অনুযায়ী, ওকে, ঐতিহ্য অনুযায়ী, ওকে। বাকি যারা আছেন তারাও কিন্তু চাইলে ক্যামেরাগুলো চালু রাখতে পারেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় কে খাচ্ছেন আর কে কাগজ কলম হাতে নিচ্ছেন, এটাই আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো সংবিধানের প্রকারভেদ: লিখিত সংবিধান যেটা লিখিত আকারে থাকে, অলিখিত যেটা অলিখিত আকারে থাকে। এখন এই অলিখিত সংবিধান যেই দেশের, ওইসব দেশের সংবিধান আসেন। লিখিত সংবিধান আছে কোন কোন দেশের? আছে হলো বাংলাদেশের সংবিধান, এরপরে আছে যুক্তরাষ্ট্রের সংবিধান, এরপর আছে হলো ভারতের সংবিধান। এদের সংবিধান হলো লিখিত, সুনির্দিষ্ট। আর যাদের সংবিধান নেই এরকম দেশ হলো যুক্তরাজ্য,
সৌদি আরব, এই সমস্ত দেশগুলোর সুনির্দিষ্ট কোনো সংবিধান নেই। তো এরা কেমনে চলে? এই যে ধরেন ব্রিটেনের জন্য তাদের রাষ্ট্র পরিচালিত হয় ম্যাগনা কার্টা আইনের নাম শুনেছেন না আপনারা? ম্যাগনা কার্টা চুক্তি, রাজা জনের সাথে জনগণের সাথে যে চুক্তি হয়েছিল, সেই ম্যাগনা কার্টা বা ইংলিশ বিল অফ রাইটস, এই ধরনের যে চুক্তিগুলো আছে, এই সকল চুক্তির যে ভিত্তি বা মূল কথাবার্তা, এই সমস্ত কথাবার্তার উপর ভিত্তি করে তারা রাষ্ট্রকে পরিচালনা করে। এই গেল দুইটা প্রকারভেদ, একটা হলো লিখিত আর একটা হলো অলিখিত। আর পরিবর্তনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার। যেই সংবিধান লিখিত সেগুলো হলো দুষ্পরিবর্তনীয়, আর যেই সংবিধানটা অলিখিত সেটা হলো সুপরিবর্তনীয়, চাইলেই পরিবর্তন করা যায়, সুপরিবর্তনীয়। এরপর আসেন সংবিধান, বাংলাদেশের সংবিধানে আমরা চলে যাব। বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে একটা কথা প্রথমেই বলি যে বাংলাদেশের সংবিধান কারা রচনা করেন এইটা পারলে একটু বলেন। বাংলাদেশের সংবিধান কারা রচনা করেন? বাংলাদেশের সংবিধান রচনা করেন কারা? সংসদ। হ্যাঁ, সংবিধান রচনা করেন আইনসভার সদস্যরা। সংবিধান রচনা করেন আইনসভার সদস্যরা, মন্ত্রী পরিষদ না। কিন্তু মন্ত্রী পরিষদ মানে যারা মন্ত্রী শুধু তারাই পারে, তারা না। 300 জন যারা এমপি আছেন বা পার্লামেন্টের যারা সদস্য, এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। এই তিনটা কথা লিখে নেন, বড় করে এইখানেই লিখে দেই আমি। একটা লিখেন এমপি মানে হলো মেম্বার অফ পার্লিয়ামেন্ট, এই হলো পার্লামেন্ট বানান, PRLIA, পার্লামেন্ট। আরেকটা হলো MLA। হিন্দি সিনেমা যারা দেখেন অবশ্যই দেখছেন যে MLA থাকে, খুব পাওয়ালা লোকজন MLA। এই MLA আর MP এক কথাই, জাস্ট এরা হয় প্রাদেশিক পরিষদের আইনসভার সদস্য, আর এরা হয় একটা দেশের যাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা সেইখানকার আইনসভার সদস্য। আর এরা হলো যাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেমন ভারতে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, একটা উচ্চ পরিষদ একটা নিম্ন পরিষদ। তো উচ্চ পরিষদের যারা সদস্য ওনাদেরকে বলা হয় MLA, আর যারা নিম্ন পরিষদের সদস্য ওনাদেরকে বলা হয় MLA। MLA মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দেখেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি কারা? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এরা হলো নিম্ন কক্ষের যারা লোকজন, একটা দেশের যাদের 2 কক্ষ বিশিষ্ট আইনসভা সেখানকার যারা নিম্ন কক্ষের লোকজন, এদেরকে বলা হয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা MLA। সিনেমায় MLA থাকে, আপনারা দেখছেন। এরপরে আসেন দ্বিতীয় যে অংশটা, MNA। ওনারা হলেন মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, NATIONAL, ন্যাশনাল অ্যাসেম্বলি। মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি ওনারা উচ্চকক্ষের লোকজন। উচ্চকক্ষ মানে হলো জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ মানে ভারতের একটা হলো ধরেন পশ্চিমবঙ্গের আইনসভা একটা, আরেকটা হলো পুরো ভারতের আইনসভা। পশ্চিমবঙ্গের আইনসভা, ঝাড়খণ্ডের আইনসভা, কাশ্মীরের আইনসভা সব ভিন্ন ভিন্ন, বাট পুরো ভারতের জন্য আবার একটা আইনসভা আছে। ওই যে আইনসভা সেটা হলো জাতীয় পরিষদ, আর ওইটাকে বলা হয় MLA। আরেকটা পদের নাম লিখে নেন, CM। এই পদের নাম তো আপনারা অবশ্যই শুনছেন সবাই, তাই না? CM মানে হলো চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, এটা বাংলা। CHIEF, চিফ, MINISTER, চিফ মিনিস্টার। এদের নাম কেন লিখছি ভাই একটু পরেই বলছি। চিফ মিনিস্টারের বাংলাটা লিখে নেন। চিফ মিনিস্টার মানে হলো মুখ্যমন্ত্রী, যে কোনো একটা প্রদেশের প্রধানমন্ত্রীর মতো মর্যাদা, বাট প্রদেশের বিধায় ওনাকে বলা হয় মুখ্যমন্ত্রী। যে কোনো একটা প্রদেশের প্রধান যে মন্ত্রী ওনাকে বলা হয় মুখ্যমন্ত্রী। কিন্তু এই মুখ্যমন্ত্রী থাকেন হলো MLA-দের নেতৃত্বে, আর MNA-দের যিনি নেতৃত্ব দেন তিনি হলেন PM।
ওনাদের যিনি নেতৃত্ব দেন তিনি হলেন পিএম বা প্রাইম মিনিস্টার। উনি হলেন চিফ মিনিস্টার, উনি হলেন প্রাইম, চিফেরও উপরে প্রাইম, চিফেরও উপরে ওনাকে বলা হয় প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার, এটা তো আপনারা ছোটবেলা থেকেই জানেন, পিএম মানে প্রাইম মিনিস্টার। বাংলাদেশে তো পিএম আছেই। তো বাংলাদেশের সংবিধান রচনা করে এই লোকজন, এমপি এবং পিএম। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, 300 জন সদস্য যারা আছে সবাই ওনাদের ভোটাভুটির মাধ্যমেই বা ওনাদের আলাপ আলোচনার মাধ্যমেই সংবিধানটা প্রথমে রচনা করা হয়। এখন আসেন আরেকটা কথা লিখে নেব, সেটা হলো অন্তর্বর্তীকালীন সংবিধান। এটা কি জিনিস? অন্তর্বর্তীকালীন সংবিধানটা কি জিনিস কেউ জানতে বলেন? অন্তর্বর্তীকালীন সংবিধান কি বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর 1971। আর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে ঠিক 1 বছর পরে। তাহলে এই যে একটা বছর মাঝখানে যে একটা বছর, এই 1 বছর দেশ চলেছে যেই জিনিসের উপর ভিত্তি করে, সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সংবিধান। আর এই অন্তর্বর্তীকালীন সংবিধানটা কি ছিল বলেন পারলে কেউ? অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল হলো স্বাধীনতার ঘোষণাপত্র। কার স্বাধীনতার ঘোষণাপত্র? মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, লিখে নেন। এইটা ছিল হলো মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এইটাই একসময় দেশের সংবিধান হিসেবে বিবেচনা করা হয়েছে, যতদিন পর্যন্ত দেশ স্বাধীন হয়নি। স্যার আনমিউট করার সুযোগ দেন, নাইলে অ্যান্সার করবো কেমনে? হ্যাঁ, অ্যান্সার করার জন্য আনমিউট করার দরকার নেই, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দেখতে পারবো। এখানে হোস্ট টু পোস্ট করা আছে এই জন্যই যে ইরেলিভেন্ট যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো আপনারা না দেখলেও হবে। ধরেন কেউ বললো যে স্যার আপনাকে অনেক ভালোবাসি, এটা তো আপনার দেখার দরকার নেই, এটা আমাকে বলছে। হ্যাঁ, তো এইখানে আপনি কিছুই করতে পারবেন না। আপনার যে কাজ সেটা হলো আপনি আপনার কমেন্টটা লিখে দিবেন, তাহলে আমি করতে পারবো। আসেন এরপরে আমরা উপরে যাই। এটা হলো স্বাধীনতার ঘোষণাপত্র, লিখে রাখেন। অন্তর্বর্তীকালীন সংবিধান হলো মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। একটা প্রশ্ন করি, দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে বলেন? আগের ক্লাসে বলেছিলাম মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? কে পাঠ করেন বলেন? আমরা কি বসে থাকবো? বলেন দ্রুত, কে পাঠ করে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র? আচ্ছা, তাজউদ্দিন আহমেদ যে লিখছেন, উনি এসে আমার মাথায় একটা বাড়ি দিয়ে যান। অধ্যাপক ইউসুফ আলী, উনি অধ্যাপক ইউসুফ আলী, এটা ঠিক আছে? দেখেন তো, তাহলে এটা যদি উনি করেন, তাহলে শপথ বাক্য পাঠ করিয়েছেন কে? মুজিবনগর সরকারের যারা ছিলেন ওনাদের শপথ বাক্যটা পাঠ করিয়েছিলেন কে? এটা বলেন। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করিয়েছেন কে? দেখছেন, কনসেপ্ট ক্লিয়ার না হলে আমি আপনাদের কমেন্টগুলো একটু ওপেন করে দিলে আপনারা দেখতে পারতেন কতজনের নাম আসছে। এর মধ্যে জিয়াউর রহমানেরও নাম আছে। উনি কোনোদিন এই যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে? তার দায়িত্ব ছিল অন্য জায়গায়। মুজিবনগর সরকারের তো আর সে কেউ ছিলেন না, ছিলেন কি? কমেন্ট করেন, আমি একটু দেখি আপনারা কি কমেন্ট করেন। ঠিক আছে, ইউসুফ আলী, যারা কনফিডেন্স নিয়ে দিচ্ছেন শপথ বাক্য পাঠ করেন, অধ্যাপক ইউসুফ আলী,
এবং স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। আর হান্নান নামে, ওনার নাম হলো মান্নান, MNA হান্নান না মান্নান, আব্দুল মান্নান। উনি হলো এই অনুষ্ঠানটা পরিচালনা করেন। দেখছেন, এইভাবে যাতে প্যাচ না লাগে, আমি জাস্ট প্যাচ লাগিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই প্যাচগুলো পরীক্ষা হলে লাগতে পারে। এটা যাতে না লাগে এই জন্য কনসেপ্ট একেবারে ক্লিয়ার রাখতে হবে। আর এই জন্য পড়তে পারেন স্বাধীনতার যে ইতিহাস বিষয়ে যে বইগুলো আছে, তো বইগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। আসেন, ওইদিকে যাওয়া আমাদের উদ্দেশ্য না। তাহলে অধ্যাপক ইউসুফ আলী উনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং শপথ বাক্যও পাঠ করিয়েছিলেন উনি। আর অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন আব্দুল মান্নান। আর এইটার নাম হলো স্বাধীনতার ঘোষণাপত্র, এটার নাম স্বাধীনতার ঘোষণাপত্র। আর বঙ্গবন্ধু যেটা দিয়েছেন ওইটার নাম হলো স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু দিয়েছেন ঘোষণার, এটা হলো ঘোষণাপত্র, এটা ভিন্ন জিনিস। দেখবেন স্বাধীনতার ঘোষণাপত্র যেটা আছে, ঘোষণাপত্রটার ব্যাপারে বলা আছে 7ম তফসিলে, আর 6ষ্ঠ তফসিলে বলা আছে বঙ্গবন্ধুর 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, তাই না? ওকে, আসেন নেক্সট। তাহলে এটা ছিল অন্তর্বর্তীকালীন সংবিধান। এরপর আসেন সংবিধানের ইতিহাস আমরা বলি। সংবিধানের ইতিহাস, ইতিহাসটা কি? বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে বলেন? স্বদেশ প্রত্যাবর্তন দিবস, স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে বলেন? ভেরি গুড, একজন অ্যান্সার করছেন, আর কেউ পারেন না? সামিট থাকবে, আমের ক্ষমতা, এটা মাথায় রাখতে হবে। কারাগার থেকে মুক্তি পান এবং সামিটের অরিজিনাল প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসেন দেশে ফিরে আসার পরে এবং যতদিন আমেরিকা আছে সামিটের পরিকল্পনা, সামিটের খাবার দেওয়া না অস্থায়ী টাওয়ার করছিল। এটা নাম আর সামিটরা তো সবাই যেমন দিলই আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে এটা করেন পরের দিকে 11ই জানুয়ারি 1972, এবং এটা জারি করেন কে? বঙ্গবন্ধু। তৎকালীন পদ কে ছিল? তৎকালীন পদ ছিল কি বলেন কেউ? তিনি তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন। পরে এসে তিনি প্রধানমন্ত্রীর পদে চলে যান এবং তাজউদ্দিন আহমেদকে দিয়ে দেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। তো এরপরে আরেকটা আছে গণপরিষদ আদেশ, রাষ্ট্রপতি জারি করেন গণপরিষদ আদেশ। এটা জারি হয় 23 মার্চ 1972 এবং এটা সারা বাংলাদেশব্যাপী কার্যকর হয়, 26শে মার্চ। তো বলেন, এই যে গণপরিষদ আদেশটা কে জারি করেন? রাষ্ট্রপতি। ওনার নাম কি বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু। দিয়াস দাদা, স্ক্রিন দেখেন, নিজেরা দেখেন। দূর পর্যন্ত উঠে গেছে, বিপদ সীমা অতিক্রম করতে পারে। আসেন, গণপরিষদ আদেশ জারি করেন, লিখে রাখেন, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী। ওনার সম্পর্কে আরেকটা কথা মনে রাখেন, উনি কি বলেন? রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী উনি কি করছেন? উনি মুক্তিযুদ্ধের সময়কালীন ঢাকা উপাচার্যের উপাচার্য ছিলেন। মুক্তিযুদ্ধকালীন ঢাবি এখানকার উপাচার্য ছিলেন। পরে তিনি পদত্যাগ করেছিলেন, 25 মার্চের ঘটনার কারণে তিনি পদত্যাগ করেছিলেন। গেল এই ঘটনা। এরপরে আসেন গণপরিষদ আদেশ জারির পরে, গণপরিষদ আদেশ তো জারি হলো। এরপরে আসবে বাংলাদেশ প্রথম গণপরিষদ অধিবেশন বসে হবে। গণপরিষদ অধিবেশন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1952। এটা হলো গণপরিষদের প্রথম অধিবেশন।
10 এপ্রিল 1972। অস্থায়ী সংবিধান আদেশ মানে হলো সংবিধান রচনার জন্য যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশনামাটা। এরপরে আসেন গণপরিষদ অধিবেশন বসে 10 এপ্রিল, এবং এরপরে গণপরিষদে বসে তারা রচনা মানে গঠন করলেন সংবিধান রচনা গঠন। সংবিধান রচনা কমিটি গঠন করা হয় তবে 11 এপ্রিল 1972। সংবিধান রচনা কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972। যারা সংবিধানটা রচনা করবেন এই লোকজন 1972 সালে 11 এপ্রিল গঠন করা হলো। এখন আসেন কমিটি, সংবিধান রচনা কমিটি। কমিটির সদস্য কারা তাদের নাম তো আপনারা সবাই জানেন, তাই না? জানেন কি না? সংবিধান রচনা কমিটিতে 1 নম্বর সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে না ওনার নাম? আমি জাস্ট কিডিং, আপনারা সবাই জানেন এই জন্য আমি বললাম। সংবিধান রচনা কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন। আর এখানকার সংবিধান রচনার জন্য বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, আর মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বিরোধী দলীয় সদস্য ছিলেন কে? বিরোধী দলীয় সদস্য ছিলেন সংবিধান রচনা কমিটির সুরঞ্জিত সেনগুপ্ত। এই যে রেল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যিনি মন্ত্রী হিসেবে উনি। এরপরে বিরোধী দলীয় সদস্য গেল আমাদের একমাত্র মহিলা সদস্য সংবিধান রচনা কমিটির কে? এটা অনেকবার পরীক্ষা এসেছে। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যর নাম হলো বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। বলেন মধু সরকার বলেন, আনমিউট করা আছে। বেগম রাজিয়া বানু উনি হলেন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। এরপরে আসেন গেল আমাদের সংবিধান রচনা কমিটি। হ্যাঁ, রচনা কমিটির পরে এখানে আরো দু একটা প্রশ্ন আসতে পারে যে ওই গণপরিষদের স্পিকার ছিলেন কে? গণপরিষদের স্পিকার কে ছিলেন বলেন তো? প্রথম কমেন্টে একটু নাম লিখেন। শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, আর গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। এটা লিখে রাখেন। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। এরপর লিখে নেন গণপরিষদের প্রথম গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার। প্রথম স্পিকার হলেন শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার ওনার নাম হলো মোহাম্মদুল্লাহ। এরপরে আসেন সংবিধান রচনা হয়ে গেল। সংবিধান রচনা হয়ে যাওয়ার পরে সংবিধান রচনা হয়ে যাওয়ার পরের কথা কিছু বলি। সেটা হলো মানে রচনা হয়ে গেল না, সংবিধান রচনার কাজ শুরু হলো, কমিটি গঠন হয়ে গেল। এই কমিটি সংবিধান রচনার দায়িত্বে হাত দিয়েছে। এখন তারা যে সংবিধান রচনা করবে এই বিষয়ে তারা প্রথম বৈঠক করে 17 এপ্রিল। এই তারিখটা লিখে নেন। কমিটির প্রথম বৈঠক 17 এপ্রিল। একটা হলো 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, আর একটা হলো 17 এপ্রিল। ওই দিন হলো কি করা হয়?
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। তাহলে তারিখ এমনিতেই মনে থাকবে। আর 11ই এপ্রিল গঠন করা হয় মুক্তিযুদ্ধে গণবাহিনী, গণবাহিনী বা মুক্তিবাহিনী। তাহলে আসেন আমরা এখন লিখি প্রথম বৈঠক, মানে কমিটি, সংবিধান রচনা কমিটি যারা আছে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 17ই এপ্রিল 1972। ভাই আমি অনেক বড় করে লিখছি, যারা এখনো ক্লিয়ার দেখতে পারেন না, মনে হয় যে একটু বড় লিখলে ভালো হয়, তাদের জন্য যেখানে নেটওয়ার্কটা একটু স্পষ্ট পায় না ভাইয়া সাদিয়া আপু, আর একটু যেখানে নেটওয়ার্ক ভালো পায় এরকম একটা জায়গায় বসবেন নেক্সট টাইম থেকে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। আর একটু, কারণ আমাদের দেশে তো 5G আছে, সমস্যা কি 5G স্পিডের হাই স্পিড নেটওয়ার্ক এখন, তাই না? যদিও এটা 2G স্পিড, 3G পেতে কষ্ট হয়, 4G 5G তো অনেক পরের কথা। নাটক শুরু করছেন এই না? জানেন আপনারা 5Gর ব্যান্ডউইথ কত হয়? 5G বাদে 3Gর ব্যান্ডউইথ হলো 10 Mbps পার, মানে 10 মেগাবাইট পার সেকেন্ড। এটা স্পিড যদি কারো আসে ওইটাকে বলে 3G। এটা হলো হাঁটার পথে বা চলার পথে, আর বসে থাকলে এর থেকেও বেশি 100 Mbps। 4Gর ক্ষেত্রে আরও বেশি, আর 5Gর ক্ষেত্রে Gbps, গিগাবাইট পার সেকেন্ড। যদি স্পিড দেয় কারো কমে বা কারো ইসে, তখন এটাকে আমরা রিয়েল 5G বলতে পারবো। বাট আমাদের দেশেটা কোন জি আমরা জানি না। আসেন ওইদিকে না যাই। তো এটা গেল। এখন রচনা কমিটি তারা একটা হলো প্রথম বৈঠক করলো, বৈঠক করে ফাইনালি তারা একটা খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করলো। খসড়া সংবিধান গণপরিষদে যে না বুঝবেন, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকবে, যে কোনো কিছু বলতে পারেন আপনারা। 3G 4G 5G এগুলো এক সময় থাকে, এক সময় থাকে না, এক সময় নেটওয়ার্ক পায়, এক সময় পায় না, এগুলো সব ভুয়া জিনিস। 3G 4G 5G কোনো জি না, সব জি ভুয়া, বুঝছেন? তাহলে বাসার মধ্যে গেলে 2Gও হয়ে যায়, মাঝে মাঝে ওঠে, এইচও ওঠে না। তো আসেন, এটা গণপরিষদে প্রথম উত্থাপন করেন কবে? খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972। 12ই অক্টোবর 1972 খসড়া সংবিধান। খসড়া সংবিধানের পরে আরেকটা লেখেন যে কথা বলাই তো বন্ধ করে দিয়েছেন, মেসেজ লিখতে ইচ্ছে করে না স্যার। তো কথা বললে কি হবে? তাহলে তো আপনারাই বলবেন, আমি কেমনে বলবো? আগে আমারটা শুনেন, আপনার প্রশ্ন থাকলে আপনি লিখলেই হবে। গণপরিষদের সদস্য সংখ্যা, হ্যাঁ সদস্য সংখ্যা সম্পর্কে দুইটা জিনিস করবেন, কতজন ছিল আর সিগনেচার কতজন করেছে, দুইটা সংখ্যা। 403 জন গণপরিষদ সদস্য ছিল এবং সিগনেচার করেছে 309 জন, এই দুইটা সংখ্যা পড়লেই হয়ে যাবে। 403 জন ছিল মোট গণপরিষদ সদস্য, আর সিগনেচার করেছে 309 জন। কতজন হয় দেখেন তো? একটা হলো 167 যোগ 298, কত হয়? 167 298 কত হয়? হ্যাঁ, এর মধ্যে লোকজন কিছু মরে যায়, কিছুই হয়ে সব বাদ দেওয়ার পরে সদস্য থাকে হলো 403 জন, বুঝতে পারছেন? 403 জন, এবং তাদের মধ্যে শেষ পর্যন্ত সিগনেচার করেছিল 309 জন। আসেন, খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন হয় এই দিন এবং খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত। খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972। খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972। এরপরে আর একটা হলো এই সংবিধান কার্যকর হয় কবে?
তার আগে এটা লিখে রাখেন, গণপরিষদে গৃহীত হওয়ার তারিখটাকে বলা হয় সংবিধান প্রণয়ন হওয়ার তারিখ বা প্রণীত হয়। এটাকে বলা হয় সংবিধান প্রণয়ন হওয়া বা প্রণীত হওয়া। এই শব্দটা দেখলে হুট করে প্যাচ লেগে যায়, এই প্যাচটা যাতে না লাগে এই জন্য লিখে রাখেন প্রণীত হওয়া। ভাই আমাদের সাথে এখন বর্তমানে লোক আছেন আপনারা 95, আমরা চাই যে একেবারে 95 যা আছে আমাদের সাথে, এই 95 জন লোক নিয়ে আমরা ক্লাস শেষ করব। এটা যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনারা লিখতে পারেন ইয়েস, ওয়াই লিখলেও হবে, তাহলে আমি বুঝবো যে না আমরা শেষ পর্যন্ত থাকতে চাই। কারণ হয় কি, যারা মাঝখানে চলে যাবেন সে কিন্তু মিস করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এই মিসটা যাতে আপনি না করেন। খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হওয়ার তারিখ। দ্বিতীয়টা লেখেন, এবং এই যেদিন গৃহীত হয়েছে এই দিনটা যেহেতু সংবিধান গৃহীত হয়েছে অর্থাৎ সংবিধান প্রণয়ন কমপ্লিট, এই জন্য এই দিনটাকে বলা হয় সংবিধান দিবস। পরীক্ষায় যদি প্রশ্ন আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কবে, তাহলে এটা হলো আমাদের সংবিধান দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমানে এখন এটা এ ক্যাটাগরির দিবস। তার প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখে দেন, আমি উত্তর বলে দিচ্ছি। আনমিউট শেষ সময় আমরা আবার করবো, কথাবার্তা বলবো করার পরে। আগে আপনি এখন যার যা প্রশ্ন আছে কমেন্টে লিখলেই হবে, আমি উত্তর করে দিচ্ছি। এরপরে আসেন, সংবিধান রচনার পরে খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হওয়ার পরে সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর হয়, সংবিধান কার্যকর হয় এই তারিখটা হলো আচ্ছা, এটার আগে আরেকটা তারিখ লিখতে হতো, তাহলে সিকোয়েন্সটা মেনটেন করাটা আপনাদের জন্য ইজি হয়ে যেত, সেই জন্য আগে ওইটাই লিখেন। সংবিধানে গণপরিষদ সদস্যরা, খসড়া সংবিধানে গণপরিষদ সদস্যরা স্বাক্ষর করেন কবে? স্বাক্ষর করেন 14ই ডিসেম্বর 1972। 14ই ডিসেম্বর 1972 খসড়া সংবিধানে গণপরিষদ সদস্যরা স্বাক্ষর করেন 14ই ডিসেম্বর 1972। ক্লাস কতক্ষণ চলবে এটা এখনই কেন? আমিনুল খান, মেয়ে মানুষ হলে না হয় বুঝতাম যে তার ঘর সংসার আছে, বউ বাচ্চা আছে, আপনার কি আছে? চাকরিটা পাই গেলে কিন্তু সেম কালারের মধ্যে সেম ডিজাইনে ভিন্ন কালার পাবেন। সো ওটা এমনি এমনি কিন্তু হবে না, বহু লোকজন আছে বিশেষ শুধু পড়ার জন্য পড়লে বা দেখি ভর্তি হয়ে কি হয়, ওরকম কিন্তু বিশেষ ক্যাডার হওয়া যায় না, এর জন্য একটু ভালোই পড়াশোনা করতে হয়। বুঝতে পারছেন? আসেন, স্বাক্ষর করে 14 ডিসেম্বর। আর মোট স্বাক্ষর করে কতজন এটা লাল কালিতে আমি লিখে দিলাম, এখানে মোট স্বাক্ষর করে 309 জন। এক বেটা স্বাক্ষর করেনি, ওনার নাম হলো সুরঞ্জিত সেনগুপ্ত, উনি ন্যাপের সদস্য ছিলেন, উনি বিরোধী দলীয় সদস্য। 309 জন স্বাক্ষর করেন। আর লোক মোট ছিল গণপরিষদের 403। বুঝবেন আমার না প্যাচ লেগে যাবে, দুইটা একসাথেই লিখে দিলাম। 403 জন হলো মোট সদস্য ছিল। এখান থেকে গণপরিষদ 403 জন সদস্যের মধ্যে থেকে শেষ পর্যন্ত টিকে ছিল 309 জন। আর এই 309 জন সিগনেচার করেন, আর একজন করেননি, তার নাম হলো সুরঞ্জিত সেনগুপ্ত। এরপরে আসেন, এই স্বাক্ষর করার পরে সংবিধান কার্যকর হলো, তারপরে সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর হয় কবে? কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972। 16ই ডিসেম্বর 1972। হ্যাঁ, একটা বইয়ে 15ই ডিসেম্বর দেওয়া, কোন বইয়ে 15ই ডিসেম্বর দেওয়া? 15ই ডিসেম্বর রাতে গণপরিষদের যত সদস্য আছে ওনারা সবাই পদত্যাগ করেন, ওনারা পদ ছেড়ে দেন এবং বাংলাদেশের সংবিধান চালু হয়ে যায়। আর ওই সংবিধানে যেভাবে নির্বাচনের ব্যবস্থা দেয়া আছে ওইভাবে নতুন করে আবার নির্বাচিত হয়ে লোকজন আসবে। ওকে, লিখেন 309 নাকি 99? 309। সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972। এই দিন যারা আগে গণপরিষদের নির্বাচিত সদস্য ছিল সবাই পদত্যাগ করে যায় নতুন করে আবার নির্বাচনের জন্য।
এবং এরপর আসেন এই সংবিধান রচনার সময় হস্তলিপিকার A.K. আব্দুর রউফ। A.K. আব্দুর রউফ উনি সংবিধানটা হাতে লেখেন, এগুলো হস্তলিপি। A.K. আব্দুর রউফ। এরপরে সংবিধানের অঙ্গসজ্জা এবং হলো প্রচ্ছদ, অঙ্গসজ্জা ও প্রচ্ছদের সার্বিক দায়িত্বে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। উনি ছিলেন এটার সার্বিক দায়িত্বে, প্রচ্ছদ এবং অঙ্গসজ্জা এগুলোর সার্বিক দায়িত্বে ছিলেন উনি। হস্তলিপি ছিলেন A.K. আব্দুর রউফ। এবং সংবিধানের ওনার সাথে আরও অনেকে সহায়তা করেছেন, ওনাদের নামও লিখে নেন। একজনের নাম হলো আবুল বরাক আলভি, আরেকজনের নাম হলো শিল্পী হাশেম খান, আর নাম হলো শিল্পী হাশেম খান। এরা হলো এই সংবিধানের হাতে লেখা বা অঙ্গসজ্জা যেটা আছে এগুলো করে। এরপর আসেন সংবিধান ছিল কত পৃষ্ঠার? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হলো 93 পৃষ্ঠার সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হলো 93 পৃষ্ঠার সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হলো 93 পৃষ্ঠার সংবিধান। 93 পৃষ্ঠা। কেউ পারলে বলেন সিগনেচার সহ কত হয়? 113, 109, 104, 110। 109, 113 কত পৃষ্ঠা হয়? সিগনেচার করার পরে মোট কত পৃষ্ঠা হয়? 109। আর কেউ? 113, 104। আমি কটা অপশন দিয়েছি? 4টা। 100 আনুমানিকভাবে দিলে এরকমই হবে, কিন্তু 109, 113, 104 কতটি হয় দেখেন। সংবিধান হয় 93 পৃষ্ঠার সংবিধান মোট। এরপরে সিগনেচার করে, এখানে তারা সিগনেচার করার পরে মোট কত পৃষ্ঠা হয়? 104 নাকি 109 বলেন? ফাঁকা রাখলাম। কনফিডেন্টলি কেউ একজন বলেন। কনফিডেন্টলি কেউ একজন বলেন যে সংবিধান রচনা করার পরে মোট কত পৃষ্ঠা হয়, মানে সিগনেচার করার পরে। সিগনেচার করেছিলেন 14 ডিসেম্বর। 109, 109, 104 হয়। একশো 4 পৃষ্ঠার হয়, তাই তো? ওকে, 109 100% শিওর। 104 হয়। আরেকজন লিখছেন 109 হয়। আমি বলছিলাম 113 কথা। দেখেন 109 হয়। কত হয় দেখেন? আচ্ছা, লিখতে থাকেন, এখানে আমরা আসছি। তারপরে আসেন সংবিধানের বৈশিষ্ট্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যে আমরা চলে যাচ্ছি। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসেন সংবিধানের অনুযায়ী বাংলাদেশের সাংবিধানিক নাম। সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক নাম হলো দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখেন, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা ভাইয়া, সংবিধানের ইংরেজি অনুবাদ কে করছে? সংবিধানের ইংরেজি অনুবাদ কে করছে? কাটা লিখেন, পারেন না? সৈয়দ আলী আহসান, ওনার নামটা লিখে রাখেন। অনুবাদক
সৈয়দ আলী সৈয়দ আলী আহসান ওনারা সংবিধানের ইংরেজি অনুবাদ করেছেন। আর বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে কিসে? সংবিধান রচনা করা হয়েছে কিসে? বাংলায় না ইংরেজিতে? না 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 কি বলছে? প্রশ্নই আসে। ওকে আসেন। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নাম। সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? এটা অনেকবার প্রশ্ন এসেছে। অভিভাবক, অভিভাবক। যেমন সংবিধানের দেখাশোনার করার দায়িত্ব, সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব বা সংবিধানের অন্যান্য দায়িত্ব আছে যার উপর, তাকে বলা হয় অভিভাবক। অভিভাবক হ্যাঁ, এটা কিন্তু 109ই ঠিক আছে। হ্যাঁ, 104 একেবারে কনফিডেন্টলি যারা লিখে বসে আছেন তাদের জন্য একটা গোল্লা। 109 পৃষ্ঠার সংখ্যা। অভিভাবক হলেন সংবিধানের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। অনুবাদক অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। এরপর আসেন সংবিধানের প্রস্তাবনা আছে একটি, দ্রুত লেখেন। হ্যাঁ, এখন আমরা মূল টপিকে চলে যাচ্ছি। সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে প্রস্তাবনা আছে একটি, সংবিধানের প্রস্তাবনা একটি। আর এই প্রস্তাবনা শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এটা পরীক্ষার প্রশ্ন আসে যে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কি দিয়ে শুরু হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দ কেউ কি করতে পারে? এটা দিয়ে প্রস্তাবনা শুরু হয়েছে। প্রস্তাবনাটা আসলে কি? প্রস্তাবনাটা আসলে হলো ভূমিকা। ভূমিকা বলতে কি, এই সংবিধান কেন রচনা করা হচ্ছে, মানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি কেন? ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্য। আর এই দেশের দেশ পরিচালনার মূলমন্ত্র এই জিনিস হবে, এই কথাবার্তাগুলো। ওকে, এটা লিখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো প্রস্তাব। এরপরে আসেন প্রস্তাবনার পরে আরেকটা জিনিস লেখেন। প্রস্তাবনার পরে সেটা হলো তফসিল। না, তফসিলের আগে মূলনীতি লিখেন। একেবারে সংখ্যার সিকোয়েন্স অনুযায়ী আমরা আগাচ্ছি। মূলনীতি, সংবিধানের মূলনীতি আছে কতগুলো? সংবিধানের মূলনীতি আছে 4টি। সংবিধানের মূলনীতি আছে হলো 4টি। 4টি মূলনীতি কি কি? সংবিধানের 4 মূলনীতির মধ্যে আছে, 1 নম্বরে লেখেন জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি আমাদের? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ। আমরা জাতীয়তাবাদ বাংলাদেশি জাতি হিসেবে বাঙালি, এটা আমাদের জাতি হিসেবে আমরা বাঙালি। আর জাতীয়তাবাদ হলো বাংলাদেশি জাতি হিসেবে আমরা বাঙালি জাতি, এবং আমাদের জাতীয়তাবাদ হলো বাংলাদেশি। 1 নম্বর হলো সংবিধানের জাতীয়তাবাদ। 2 নম্বর মূলনীতি হলো সমাজতন্ত্র। যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি সহায়তা করেছে সমাজতান্ত্রিক দেশগুলো, স্পেসিফিকভাবে বলতে গেলে ইউএসএসআর বা তৎকালীন রাশিয়া, ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া, যারা ওনারা আমাদের সাহায্য করেছেন বেশি। এই জন্য এটাকে বলা হয় যে আমাদের দ্বিতীয় মূলনীতি রাখা হয়েছে সমাজতন্ত্র। তৃতীয় যেটা আছে এটা হলো গণতন্ত্র।
তৃতীয় যেটা আছে এটা হলো গণতন্ত্র, চতুর্থ যেটা আছে এটা হলো ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম। এটা বা দিয়ে সেকুলারিজমটাও লিখে দেবেন যাতে চিনতে অসুবিধা না হয়। সেকুলারিজম, সেকুলারিজম, সেকুলারিজম। এরপরে আসেন সেকুলারিজমের পরে এখানে আরেকটা কথা লিখে রাখেন, এই যে চারটা মূলনীতি, চারটা মূলনীতিকে বলা হয় গাইডিং স্টার অফ দ্য কনস্টিটিউশন। গাইডিং স্টার, এটা লিখে রাখেন কথাটা, পাশে ইংরেজিতে লিখে রাখেন GUIDING, গাইডিং স্টার, গাইডিং স্টার অফ দ্য কনস্টিটিউশন, গাইডিং স্টার অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এই মূলনীতিগুলো অনুযায়ী রাষ্ট্র বা সংবিধান সবকিছুই পরিচালিত হয়। এই চারটা মূলনীতি অনুযায়ী রাষ্ট্র বা সংবিধান সবকিছু পরিচালিত হয়, এই জন্য এগুলোকে বলা হয় গাইডিং স্টার। কেন? মূলনীতি। এরপর সংবিধানের তফসিল আছে হলো 60টি, তফসিল আছে মোট 7টি। 60টি তফসিলের মধ্যে 7টা তফসিল পড়তে হবে না, কারণ প্রথম দিকের তফসিলগুলো এ যাবৎকালে কোনোদিন পরীক্ষায় আসেনি, পরীক্ষায় খালি বারবার একই তফসিল আসে ঘুরে ফিরে। সেটা হলো কত নম্বর তফসিল কেউ বলতে পারবেন? সংবিধানের তফসিল নাম্বার 5, 6 এবং 7, আর কিছুই করতে হবে না। তফসিল নাম্বার 5, 6, 7। আর সংবিধানের তফসিল বাতিল হয়েছে একটা, সেটা হলো দ্বিতীয় তফসিল। এই কয়টা কথা মনে রাখলেই হবে, বাকিগুলো পড়ার প্রয়োজন নেই। শপথ ও ঘোষণা বা শুরুতে যেটা আছে এগুলো একটাও প্রয়োজন নেই, একটাও আর প্রয়োজন নেই। লিখে রাখেন তফসিল নাম্বার 5 বা পঞ্চম তফসিল। পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধুর 7 মাসের ভাষণ, 7 মাসের ভাষণ। হ্যাঁ, তফসিলটা কি জিনিস কেউ বলতে পারবেন? তফসিল কি? এটার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা আছে কারো কাছে? তফসিল কি বলেন? বলেন তফসিল কি, কেউ জানেন? আচ্ছা, জানতে চাই, ভেরি গুড। জানতে চাই এগুলো তফসিল হলো গুরুত্বপূর্ণ কিছু দলিল যা সংবিধানের সাথে অতিরিক্ত সংযুক্তি হিসেবে আছে। গুরুত্বপূর্ণ দলিল যা আছে কি হিসেবে, যা আছে হলো মূলত অতিরিক্ত সংযুক্তি হিসেবে, অতিরিক্ত সংযুক্তি হিসেবে আছে। অতিরিক্ত সংযুক্তি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ দলিল যা অতিরিক্ত সংযুক্তি হিসেবে আছে। এক কথায় লিখলে লিখবেন অতিরিক্ত সংযুক্তি। অতিরিক্ত সংযুক্তি কি? অতিরিক্ত সংযুক্তি হলো আমরা কাউকে চিঠি পাঠালে বা চাকরির আবেদন করলে তখন কি করি, সেখানে আমরা চাকরির আবেদনে আমাদের ছবি বা আমাদের সার্টিফিকেটের ফটোকপি এগুলো সংযুক্তি হিসেবে দিয়ে দিই। এরকম কিছু জিনিসপত্র সংবিধানে সংযুক্তি হিসেবে দেওয়া হয়েছে। যেমন কিছু জিনিস আছে যেগুলো ছাড়া সংবিধানের অংশ না, তারা সংবিধানের অংশ না, বাট ওই জিনিসগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল যা সংবিধানে অবশ্যই থাকা জরুরি। এরকম কিছু জিনিসকে, যেমন আগে ছিল, এটা তো আমাদের পঞ্চম, ষষ্ঠ, আর একটা হলো সপ্তম তফসিল। এই তফসিলগুলো তো পরবর্তীতে যুক্ত করা হয়েছে, কিন্তু এর আগে যে তফসিলগুলো ছিল ওই তফসিলগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দলিলও আছে সংযুক্তি হিসেবে। যেমন 1950 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এটা একটা গুরুত্বপূর্ণ আইন ছিল। তো রাষ্ট্রের সকলের ওই আইনটা সম্পর্কে জানা প্রয়োজন। এটা সংবিধান না, বাট এরকম গুরুত্বপূর্ণ দলিলগুলো যদি সংবিধানের সাথে সংরক্ষিত অবস্থায় না থাকে তাহলে এগুলো বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এগুলোকে সংযুক্তি হিসেবে সংবিধানের সাথে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আসেন তাহলে ষষ্ঠ তফসিল যেটা আছে, হ্যাঁ, ষষ্ঠ তফসিলে আছে 10 এপ্রিল মুজিবনগর, 10 এপ্রিল না, সরি, এটা হলো 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। 26 মার্চের স্বাধীনতার ঘোষণা, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। ওকে, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা।
আর সর্বশেষ সপ্তম তফসিল যেটা আছে, সপ্তম তফসিলে আছে কি বলেন? সপ্তম তফসিলে আছে হলো 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। ভাই আমার লেখা কি পড়া যাচ্ছে কোনোভাবে? কিছু না, খুব বেশি পেঁচায় যাচ্ছে। 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র গেল এটা। এরপরে আসেন মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র গেল। পরবর্তীতে আমরা এই তফসিলগুলোর মধ্যে থেকে একটা তফসিল বাদ গিয়েছে, যেটা হলো দ্বিতীয় তফসিল। এটাও একটু স্টার দিয়ে এক কর্নারে লিখে রাখেন। বাতিল হয়েছে দ্বিতীয় তফসিল। বাতিল হয়েছে সংবিধান থেকে দ্বিতীয় তফসিল। যে সংবিধানটি বাতিল হয়েছে সেটা লিখে রাখেন, সংবিধান থেকে বাতিল হয়েছে দ্বিতীয় তফসিল, বা এটা বিলুপ্ত হয়ে গেছে। বাতিল বা বিলুপ্ত হয়েছে। বিলুপ্ত হয়েছে দ্বিতীয় তফসিল। আর দ্বিতীয় তফসিলে কি? দ্বিতীয় তফসিলে আছে, দ্বিতীয় তফসিলে কি আছে দেখেন। দ্বিতীয় তফসিলে আছে হলো রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন এখন যেরকম নির্বাচন হয় না, প্রধানমন্ত্রীর নির্বাচন বা ওই যে মন্ত্রী নির্বাচন, আর কি সরি মন্ত্রীও না, এমপিদের যে ইলেকশন হয় এরকম ইলেকশন হতো। রুলসের মতো হয়ে গেছে, তাই না লেখা? ভেরি গুড, কে লিখছেন এটা? বিলুপ্ত হয়ে গেছে যে তফসিল, দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি নির্বাচন। প্রশ্ন করেন। ওকে, এরপরে আর তফসিল, হ্যাঁ প্রথম তফসিলে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। একটা হলো অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, আরেকটা হলো তৃতীয় তফসিল। তৃতীয় তফসিলে কি আছে? শপথ ও ঘোষণা। অর্থাৎ যারা শপথ পাঠ করবে তারা কি শপথ পাঠ করবে আর কি ঘোষণা দিবে, এই কথাবার্তা আছে। আরেকটা হলো চতুর্থ তফসিল, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। এখানে আছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। অস্থায়ী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী লিখছেন। দ্বিতীয় তফসিল যেহেতু বা বিলুপ্ত, তাহলে প্রশ্ন আসলে সেক্ষেত্রে তফসিল 7টাই দিবেন। ওটা বিলুপ্ত হলেও তফসিল 7টাই লিখতে হবে, তফসিল 6টা লেখার সুযোগ নেই। তাহলে এই 3টা তফসিল এইদিকে আছে আর ওইদিকে আছে 3টা তফসিল। ওই 3টা তফসিল সম্পর্কে একটু লিখেন। ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, এই তফসিল 3টা, এটা সংবিধানে যুক্ত হয়েছে কিভাবে? যুক্ত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বা সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের অতিরিক্ত 3টি তফসিল যুক্ত করা হয়, সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে সংবিধানের এই তফসিলগুলো। তফসিল নংগুলো এলোমেলো কেন লিখলেন? এলোমেলো এই জন্যই লিখলাম, লাইভ বারবার আটকে যাচ্ছে, নেট প্রবলেম, কথা শোনা যায় না মাঝে মাঝে, তাই না?
আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। ওকে, এইটা গেল আমাদের তফসিল। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে সংবিধানের অতিরিক্ত 3টি তফসিল যুক্ত করা হয় কততম সংশোধনের মাধ্যমে, সংবিধানের তফসিল আছে কতটি, সংবিধানে বিলুপ্ত হয়ে গেছে কোন তফসিল। ওকে, আমার তো এইচডি দেখা যাচ্ছে। ওকে, দেন আসেন এরপরে আমরা যেটা যাব সেই তফসিলের পরে হলো সংবিধানের তফসিল, গুরুত্বপূর্ণ, এটা হলো 7টি। এরপর আসেন সংবিধানের ভাগ বা অধ্যায়। ভাগ আছে সংবিধানের 11টি। ভাগ মানে কি? ভাগ মানে অধ্যায়, যেখানে এক একটা অধ্যায়ের অধীনে কতগুলো অনুচ্ছেদ রাখা হচ্ছে। ভাগ আছে হলো 11টি। 11 ভাগের মধ্যে কি কি আছে দেখেন, ভাগগুলো একটু লিখে রাখেন। 11টা ভাগ, এই ভাগগুলো আপনারা লিখে রাখতে পারেন, এইখান থেকে প্রশ্ন আসতে পারে, ভাগগুলো লিখে রাখতে পারেন। ভাগগুলোর মধ্যে আছে প্রথম ভাগে প্রজাতন্ত্র সম্পর্কে বলা। প্রজাতন্ত্র কেমন হবে, কি কি থাকবে, এগুলো সম্পর্কে বলা আছে। দ্বিতীয় ভাগে বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে এটার মূলনীতিগুলো যেখানে উল্লেখ আছে, এগুলো হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। দ্বিতীয়। নাম্বার 3, তৃতীয়তে বলা আছে কি, তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার সম্পর্কে। মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে তৃতীয় ভাগে, মৌলিক অধিকার। চতুর্থ ভাগ, এই 3টা ভাগ আবার গুরুত্বপূর্ণ। ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো রাষ্ট্রের কার্যনির্বাহের জন্য কতটি বিভাগ থাকে, বা একটা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার জন্য বিভাগ কতটি? উত্তর হলো 3টি। একটা নির্বাহী বিভাগ, একটা হলো শাসন বিভাগ, আর নির্বাহী বিভাগই শাসন বিভাগ। একটা হলো নির্বাহী বিভাগ, একটা হলো নির্বাহী বিভাগ, একটা হলো আইনসভা, আর একটা হলো বিচার বিভাগ। দেখেন চতুর্থ ভাগে আছে নির্বাহী বিভাগ বা আইনসভা, এটা গুরুত্বপূর্ণ একটা বিভাগ। নির্বাহী বিভাগ যারা পরিচালনা করে, নির্বাহী বিভাগের সদস্য, তাদের দেখতে আপনারা সবাই দেখেন তাদেরকে, তাই না? নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। দ্বিতীয় বিভাগটার নাম হলো, দ্বিতীয় গুরুত্বপূর্ণ, পঞ্চম ভাগে ওনাদের সম্পর্কে বলা আছে, এরা হলো আইনসভা। আর আইনসভার সদস্য সবাই, যত এমপি আছে সবাই, যত মন্ত্রী আছে সবাই, প্রধানমন্ত্রী আছে তিনিও, এরা সবাই হলেন, হ্যাঁ ডিটেলস তো করতেই হবে, কিন্তু ডিটেলস কি করতে হবে সেটা বলবো। কেন, কোন 3টি যোগ হয়েছে সেটা আমি আগে লিখলাম না, এখন এই প্রশ্নটা কে করলেন উত্তরে বলেন? তাহলে কি আমারে রাখলেন, আর আমার মান সম্মান তো নিজের কাছে নিজের শেষ হয়ে গেল। এখন বললেন যে কোন 3টি তফসিল যুক্ত হয়েছে বলেন, তাহলে আমি এতক্ষণ কি বললাম? 3 তফসিল 5, 6, 7 সেটা আগে লিখলাম যাতে আপনি বুঝতে পারেন। এখন যদি প্রশ্ন করেন যে কোন তফসিল যুক্ত হয়েছে, এইখানে আসার পরে পঞ্চম ভাগে আছে আইনসভা বা জাতীয় সংসদ। আইনসভা বা জাতীয় সংসদ, আইনসভা বা জাতীয় সংসদ। ওকে, এরপরে ষষ্ঠ ভাগে আছে কি, ভাইয়া লোক কমতেছে কেন? এই যে 2-3 জন লোক কমে গেল, এরা গেল কই? এই জন্য আমি বলতে যে আপনারা ক্যামেরাগুলো চালু রাখতে পারেন, অথবা কমেন্ট আপনারা যখন কোশ্চেন করার প্রত্যেকেই কমেন্ট করার চেষ্টা করবেন। এই যে লোকজন কমতেছে, এই লোকজন আমরা কই পাবো? আমরা কি দিদি খুঁজবো? লোকজন কমলে কিন্তু হবে না ভাইয়া, আমরা যে কয়জন শুরু করছি ওই কয়জনই আমরা শেষ করতে চাই, এটা বলছিলাম। কিছু লোকজন তাদের প্রতিশ্রুতি ভাঙছে, কিন্তু ও খাইতে গেছে বোধ হয়। হ্যাঁ, কিছু লোকজন আছে খাওয়ার পাগল, খাবার দেখলে আর মোটে চোখে সয় না, বুঝছেন?
হাবিজাবি খাবার কিন্তু এত মজা করে খাইবে তারা, আপনার পাশ থেকে দেখলে মনে হবে যে না একেবারে কি খাচ্ছে সে। বাট হাবিজাবি খাবার বুয়া, যেগুলো খাই কোনো লাভ নাই। কিছু লোকজন আছে যারা এই ভুয়া খাবার দাবার গুলা, হাবিজাবি খাবার দাবার গুলা এমন মজা করে খাইতে পারে, ওরা জাস্ট ওদেরকে খাওয়ার ইসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর জন্য যে খাওয়ার কোম্পানিতে বা ফাস্ট ফুডে বা ইসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেওয়া হতো, তাহলে খুবই ভালো হতো। সে খালি সারাদিন বসে বসে খাবার অ্যাড করতো আর ফাঁকে ফাঁকে একটু খাইতো। হ্যাঁ, এটা ভালো কিন্তু। চলেন এরপরে তিনজন ফিরে আসছেন খেয়ে দিয়ে, দেখছেন আমি আপনাদের অনুমান একেবারে 100% কারেক্ট। তিনজন এইমাত্রই এই কথা বলতে বলতে ফিরে আসছেন। যারা ফিরে আসলেন কেবল তাদেরকে ওয়েলকাম আবার। আইনসভার পরে আছে আমাদের বিচার বিভাগ। বিচার বিভাগ বিচার আচারের কার্যক্রম করে। এইখানে কিছু কথাবার্তা আছে যেটা আমরা একটু সামনে গিয়ে বলবো। বিচার বিভাগ, তারপর আসেন সপ্তম ভাগে। সপ্তম ভাগে কি থাকতে পারে আপনারা একটা আইডিয়া করেন। সপ্তম ভাগে কি থাকতে পারে সেটা বলেন। সপ্তম ভাগে কি থাকে বলেন? এমডি শরীফ স্যার আমি কিন্তু ক্লাসে আসি। আচ্ছা, সালমা জাহান লিখছেন স্যার কারেন্ট চলে গেছিল। আচ্ছা ওকে, সমস্যা নেই ভাইয়া। সপ্তম ভাগে কি থাকতে পারে বলেন? এই যে লোকজনগুলো আসবে এরা কই থেকে আসবে? নির্বাহী বিভাগের লোক কই থেকে আসবে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী এরা কই থেকে আসবে? আবার এই আইনসভার যে লোকজনগুলো আছে ওরা কই থেকে আসবে? এদের প্রত্যেকের জন্য ইলেকশন দরকার। এই ইলেকশনের জন্য এখানে আছে নির্বাচন বিষয়ক একটা অধ্যায়। হ্যাঁ, সেম একেবারে একই অবস্থা, বুঝছেন? এই নির্বাচনটা জরুরি এইখানে যাওয়ার জন্য। আর অষ্টম ভাগ যেটা, অষ্টম ভাগে হলো আপনার নির্বাচন তো হবে, এগুলোর পেছনে কিছু টাকা পয়সা খরচ যাবে না? এই টাকা পয়সার হিসেব কে রাখবে? হিসেব রাখার জন্য মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। ইজিলি আশা করি এরপর মনে রাখতে পারবেন প্রতিদিন। আপনারা আরেকবার পড়লে এখানে কিছু ভুলবেন না। এরপরে নবম ভাগে আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পরে নবম ভাগ যেটা, নবম ভাগে লিখে রাখেন হলো কি লিখবেন নবম ভাগে? এই যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বা অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা যারা নির্বাচন চালাবেন, সরকারি কর্মকর্তারা আসবে কই দিয়ে? তাদের জন্য নিয়োগ দেওয়া লাগবে না? সেই নিয়োগটা কে দিবে? সরকারি কর্ম বিভাগ। সরকারি কর্ম বিভাগ এই নবম ভাগে আছে। এইটারই একটা ভাগ আছে 137 নম্বর অনুচ্ছেদ, সরকারি কর্ম কমিশন। আর এই জন্যই পিএসসি কে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। এই জন্যই পিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। দশম ভাগে আছে কি দেখেন, দশম ভাগে আছে কি? সরকারি কর্ম বিভাগের পরে দশম ভাগে, স্যার আমি কালকে ক্লাসটা করে দেবো, বাসায় ছোট পিচ্ছি আছে খুব বিরক্ত করতেছে, জরুরি বিধানাবলী। হ্যাঁ ওকে, দশম ভাগে আছে জরুরি বিধানাবলী। কিন্তু দশম ভাগে মূলত এটা না, দশম ভাগে মূলত এটা না। নবম ভাগের আরো একটা ভাগ আছে, নবম ভাগের আরো একটা ভাগ আছে, সেইখানে জরুরি বিধানাবলী আসছে। সেটা হলো নবম ক ভাগ, গ ভাগ, ক খ গ যা আছে এই ভাগগুলো। এটা কিন্তু দশম না, মনে রাখবেন। ওকে, এটা এক্সটেনশন একটা, এটা একটা এক্সটেনশন যেখানে নবম ক ভাগ বলা হয়, নবম ক ভাগ বলা হয়। আর এই ভাগে কি আছে? নবম ক ভাগে কি আছে? নবম ক ভাগে আছে হলো জরুরি বিধানাবলী। জরুরি বানান হয়েছে না হয়নি বলেন তো? জরুরি বানান হয়েছে না হয়নি? কে কে পারেন? হ্যাঁ, আপনারা একটু কথাবার্তা কমেন্টে লিখতে হবে। আমি যেহেতু আনমিউট করে রাখতে পারতেছি না সবাইকে, আপনারা একটু আরে শরীফ ভাই তো আগেই খাওয়া দাওয়া আছে, রাকিবুল ভাইয়ের চেহারা শুকিয়ে গেছে খাওয়া দাওয়ার হবে।
আর কারা কারা আছেন যারা খাইতে যাইতে পারেন আবার ফাঁকে? দীর্ঘিকার হবে, বানান হয়েছে, সবাই পারছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে জরুরি বিধানাবলী, জরুরি বিধানাবলী। যদি কখনো এই সমস্ত সব কিছুর মধ্যে গোলযোগ লেগে যায় তখন কি করবে, এটা হলো এখানে আছে জরুরি বিধানাবলী। আর দশম ভাগে আছে যে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে এই সংবিধানের কোনো জিনিস নিয়ে ঝামেলা হলে সংবিধান সংশোধনের বিধান, সংবিধান সংশোধনের বিধান। মাউস নিয়ে নেন নিজে নিজে, সংবিধান সংশোধনের বিধান। ওকে। আর 11তম ভাগে হলো বিবিধ, 11তম ভাগে হলো বিবিধ, এই যে আবার দুজন কমছে। 11তম ভাগে হলো বিবিধ, এই হলো সংবিধানের ভাগগুলো। এরপর আসেন সংবিধানের সংশোধনী আছে কতটি? 17টি। সংবিধানের আমরা কিন্তু এখনো বৈশিষ্ট্য লিখছি, গুরুত্বপূর্ণ সংশোধন মানে অনুচ্ছেদ যেগুলো পড়বেন সেটা বলে দিচ্ছি। সংবিধানের সংশোধনী হয়েছে যাবৎকালে 17 বার, এটা লিখে নেন। এখান থেকে সংশোধনী পড়বেন কোনটা কোনটা? সংশোধনী হয়েছে 17 বার, বাট পড়বেন কোনটা কোনটা? সব পড়বেন? জি না, পড়বেন হলো 1 নম্বর সংশোধনী, 2 নম্বর সংশোধনী, তারপরে পড়বেন হলো 4 নম্বর পড়তে মানা, 3 নম্বরও পড়তে মানা, এগুলো পরীক্ষা আসবে না। একটু আপনারা জাস্ট লাইনে থাকেন, আমি একটু নোট দিয়ে আসি। এই সংশোধনীগুলো পড়তে হবে অবশ্যই, এগুলো মাস্ট রিড। সংবিধানের মানে সংশোধনী 1 নম্বর সংশোধনী কি বলা আছে এটা আমরা পড়ব পরবর্তী দিন, আজকে সংশোধনীগুলো বিস্তারিত বলবো না। তারপরে আসেন সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে কতটি? মৌলিক, এটা পরীক্ষার প্রশ্ন এসেছিল, অধিকার সম্পর্কিত মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে কতগুলো? এটা পরীক্ষায় প্রশ্ন আসে। মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে হলো 18টি। মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে সংবিধানে 18টি। এরপরে আসেন যদি আমরা সামনে যাই, মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে 18টি। আরেকটা কথা, সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা আছে 153টি। সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা আছে 153টি। এই পর্যন্ত লেখা হলে বলে অনুচ্ছেদ সংখ্যা আছে 153টি। ওকে,
এটা সব মুছে ফেলবো, এটুকু ক্লিয়ার হলে বলেন সব মুছে ফেলবো। ওকে, ডান। এইবার কি কি অনুচ্ছেদ করতে হয় সেই জিনিসগুলো আমরা বলবো। 1 নম্বরে লিখেন, 1 নম্বরে লিখেন নাম্বার দিলে তো বুঝবেন না, নাম্বার দিলে ঝামেলা আছে। আবার সংবিধানের প্রথম ভাগ, 1 নম্বর না দিয়ে দেখেন প্রথম ভাগ। প্রথম ভাগ, প্রথম ভাগে কি আছে? সংবিধানের প্রথম ভাগে 1 নং অনুচ্ছেদ, যেখানে 1 নং অনুচ্ছেদে বলা আছে, অনুচ্ছেদ নাম্বার 1, রাষ্ট্রের নাম গণপ্রজাতন্ত্র। 1 নম্বর ভাগের নাম কি মনে আছে না? গণপ্রজাতন্ত্র না প্রজাতন্ত্র? প্রজাতন্ত্র। এবং 1 নম্বর ভাগে এই প্রজাতন্ত্রের সম্পর্কে বিস্তারিত বর্ণনা বলা হয়েছে, যেখানে বলা আছে বাংলাদেশ কেমন হবে, কি একক, স্বাধীন এবং সার্বভৌম। দেশটা কেমন হবে? একক, স্বাধীন এবং সার্বভৌম। ধরেন আমি চাইলাম এখন যে না, আমি যদি ইন্ডিয়ার সাথে থাকি তাহলে আমার লাভ বেশি, তারা আমাকে হেল্প করবে অর্থনৈতিকভাবে, এটাকে আমি চাইলেই পারবো? বলা আছে সংবিধানে যে দেশ স্বাধীন রাখা লাগবে, দেশ স্বাধীন থাকতে হবে। বললাম যে আমরা সার্বভৌমত্বটা দরকার নেই, বা আমরা এককভাবে থাকবো না, আরও 2টা রাষ্ট্রকে নিজেদের সাথে নিয়ে নেব, এরকমও সুযোগ নেই। একক, স্বাধীন, সার্বভৌম একটা প্রজাতন্ত্র হবে, এবং এই প্রজাতন্ত্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কেন এটা? এরপরে আসেন নাম্বার 2, প্রজাতন্ত্র সম্পর্কে বললো। 2 নম্বরে বলা আছে কি সম্পর্কে বলেন? 2 নম্বরে বলা আছে প্রজাতন্ত্রের সীমানা সম্পর্কে, 2 এর সীমানা সম্পর্কে। বাট এটা যদি আপনি না পড়েন সীমানা, তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 এর ক আপনাকে মাস্ট্রি এটা পড়তে হবে। 2 এর ক 8ম সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়, এবং 2 এর পথে বলা আছে, 2 এর পথে বলা আছে রাষ্ট্রধর্ম হবে ইসলাম, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। এটা লেখেন, 2 এর ক জরুরি। এটা 8ম সংশোধনীতে হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি 8ম সংশোধনীতে এটা বলেছিলেন যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, রাষ্ট্রধর্ম হবে ইসলাম। 3 নম্বরে বলা আছে রাষ্ট্রভাষার কথা। যেহেতু মূলত আমরা এই ভাষার জন্যই দেশটা পেয়েছি, ভাষা নিয়েই মূল ঝামেলাটার সূত্রপাত হয়েছিল, এবং এই ভাষা নিয়ে সামনে আগাতে আগাতে একটা সময় আমরা স্বাধীন দেশ পেয়ে গেছি। সেই জন্য প্রথমেই রাখা হয়েছে রাষ্ট্রভাষাকে। রাষ্ট্রের সীমানা, রাষ্ট্রের আকৃতি, কাঠামো, এইগুলো বলার পরে প্রথমেই বলা হয়েছে রাষ্ট্রভাষা সম্পর্কে। রাষ্ট্রভাষা হবে কি? বাংলা। চাইলেও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি এগুলো কিছুই পারবেন না। 4-এ বলা আছে রাষ্ট্রের জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। আমি কিন্তু সব লিখবো না, আবার কেউ সিরিয়াল বাই দেখে ভয় পেন না। এইখানে কিছু জায়গা, ধরেন সংবিধানের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এইখানে জরুরি কিছু কথা আছে যেগুলো একেবারে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আপনাকে জানতে হবে। হ্যাঁ, জাতীয় সঙ্গীত, পতাকা, এটা হলো প্রতীক, এগুলো সম্পর্কে বলা আছে সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 4-এ। এবং অনুচ্ছেদ নাম্বার 4-এর ক, এইখানে কি বলা আছে? অনুচ্ছেদ নাম্বার 4-এর ক-তে বলা আছে, অনুচ্ছেদ নাম্বার 4-এর ক-তে বলা আছে কি? জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, প্রতিকৃতি সংরক্ষণ, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, এটা জরুরি। আমি এবার লিখবো অল্প, তারপর আবার শেষে স্টারও দিয়ে দেবো, ভয়ের কোনো কারণ নেই। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ,
লিখছেন? জাতির পিতার প্রতিকৃতির পরে লিখেন অনুচ্ছেদ নাম্বার 5 5 কি বলা আছে? অনুচ্ছেদ নাম্বার 5-এ বলা আছে রাজধানী হবে ঢাকা। প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা, এটা স্পষ্ট উল্লেখ আছে। তো বিসিএস ভাইভা পরীক্ষায় একজনকে জিজ্ঞেস করা হয়েছে, এই যে আপনি আসবেন, রাস্তায় আসতে অনেক কষ্ট হয়ে গেছে, প্রচুর জ্যাম, তাই না? জি স্যার। তো এই জন্য রাজধানীটা ঢাকা থেকে পাল্টে চট্টগ্রামে নেওয়া উচিত। তো এটা কি সম্ভব? জি স্যার, চাইলেই সম্ভব। প্রধানমন্ত্রী চাইলেও বলে দিলেই রাজধানী চেঞ্জ হয়ে যাবে। আসলে প্রধানমন্ত্রী চাইলে হবে? প্রধানমন্ত্রী চাইলেও হবে না, সংবিধান তাহলে বললো যে কই প্রধানমন্ত্রী চাইলে কি হবে? এটা সংবিধানে আছে না। স্যার তাহলে সংবিধান সংশোধন করে ফেললেই হবে, সংবিধান সংশোধন করে ফেললেই হবে। তো সংবিধানের যে সংশোধনী ওইখানে বলা আছে 1 নাম্বার এবং 2 নাম্বার ভাগে যে সমস্ত কথাবার্তা আছে এবং মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ সমূহ ব্যতীত সংবিধানের আর সকল কিছু পরিবর্তন করা যাবে, বাট এইগুলো পরিবর্তন করা যাবে না। এগুলো পরিবর্তন করার কোনো ওয়ে নেই, কোনো কিছু দিয়ে কোনোভাবেই কোনো কিছুই হবে না, এইগুলো পরিবর্তন করার কোনো সিস্টেম নেই। বলা আছে সংবিধানের যেগুলো মৌলিক বিধান, এই মৌলিক বিধানগুলো সংশোধন অযোগ্য। প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং নবম ক ভাগে বর্ণিত যে যে বিষয়গুলো আছে এগুলো একটাও সংশোধন করা যাবে না। রাজধানী ঢাকা ঢাকাই থাকবে যতদিন দেশ আছে ততদিন। সংবিধান সংশোধন করে অন্য জায়গায় নেওয়ার সুযোগ নেই। এরপরে আসেন 6 নম্বরে আছে জাতীয়তাবাদ সম্পর্কে বলা। জাতীয়তাবাদ, আমাদের জাতীয়তাবাদ কি হবে? জাতীয়তাবাদ না, নাগরিকত্ব এটা হয়, নাগরিকত্ব হয়। জাতীয়তাবাদ আছে কি আমাদের ওই মূলনীতির মধ্যে, আর এখানে আছে নাগরিকত্ব সম্পর্কে বলা যে বাংলাদেশের নাগরিকগণ, নাগরিকত্ব এখানে বলা আছে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। ভাই লোক কমতেছে কেন? আমি সংক্ষেপে শেষ করে দিব আপনাদের। অন্যরা যেরকম করে গাল গল্প মারে, এরকম গল্প মারবো বসে বসে লোক কমলে। খাওয়ার জন্য আপনাদের খিদা লাগছে, আমার খিদা লাগে নাই, এটা বলেন তো। যারা যাচ্ছেন তারা কই যাচ্ছেন এটা বলে যান। অন্য ক্লাসে আমি প্রত্যেক ক্লাসে লোকজনকে বলা আছে যে ভাই আপনি গেলে অবশ্যই আপনি বলে যাবেন যে আমি একটা কাজের জন্য যাচ্ছি, একটা ইসের জন্য যাচ্ছি, বা আমার এটা কাজ আছে। সার্চ ম্যানার, এটা একটা ম্যানার। তো আপনি একটা ক্লাসরুমে আছেন, নট আপনি সিনেমা দেখতেছেন, নট আপনি ইউটিউব চালাইতেছেন যে মাঝখানে মনে চাইলে আপনি দেখলেন, না মনে চাইলে আপনি হুট করে বন্ধ করে ঘুমায় থাকলেন। একজন লোক কমলেও সে এটা তার কাছে দায়ী থাকবে, সে আমার কিছু লস হবে না আপনি গেলে। বাট এই জিনিসটা ম্যানার একটা, যে আপনি যখন যাবেন অবশ্যই আপনি যাওয়ার আগে বলে যাবেন স্যার এই একটা সমস্যা বা এটার কারণে আমি চলে যাচ্ছি, আমি পরে রেকর্ড দেখে নেব বা আমি আবার ফিরতেছি একটু পরে। এটা যদি আপনি না বললেন তাহলে তো আপনি এই ক্লাসের কোনো গুরুত্বও থাকবে না, আর আপনি এটাতে উপকৃতও হবেন না। আপনি মনে চাইলে দেখলেন, না মনে চাইলে নাই। পার্থক্য শুধু এই জায়গায়, অন্য ক্লাস দেখার এটা বলা, এটা একটা পার্থক্য এই জায়গায়। নাগরিকত্ব আমাদের হলো বাংলাদেশি, বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি বলে পরিচিত হবে। আর 7 নম্বর অনুচ্ছেদ কেন বললাম এখানে 1 থেকে 7 পর্যন্ত সব করে ফেলতে হবে, কজ 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এখানে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। 7 নম্বরে সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা আছে যে এই সংবিধানের কোনো অংশ বাতিল, স্থগিতকরণ, রহিতকরণ সব দণ্ডনীয় অপরাধ। সংবিধানের প্রাধান্য, সংবিধানের প্রাধান্য, এই সংবিধানের কোনো অংশ বাতিল, স্থগিতকরণ, রহিতকরণ বা এটা কোনো কিছু রদ করা, এটা কি অপরাধ? দণ্ডনীয় অপরাধ। এবং এটা কেউ করলে সে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য হবে। এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে বা এটার কোনো উদ্যোগ গ্রহণ করলে সে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য হবে। এবং এইটার এক এবং 2 বা ক আর ক্ষয়ের মধ্যে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত বলা আছে। আর 7-এর ক্ষয়ে বলা আছে, এটা 7-এর ক ভাগ, 7-এর আবার একটা ক ভাগ আছে, 7-এর ক, সংবিধান বাতিল, রহিতকরণ বা স্থগিতকরণ এটা দণ্ডনীয় অপরাধ, কারণ এটা হলো দণ্ডনীয় অপরাধ। এই যে আজকে আমরা আলোচনা করতেছি এটার পরে আপনি কালকে একবার সংবিধান করবেন, করে নেক্সট ক্লাসে আমাকে আপনি বলবেন যে আপনার এখন পড়াটা ইজি লাগছে কিনা শোনার পরে।
বা এই ক্লাস করার পরে কেমন লাগছে সেটা আপনিই বলবেন, আমি কিছুই বলবো না, আপনিই বলিয়েন যে কেমন লেগেছে। প্রশ্ন যারা আছে অবশ্যই করেন, কিন্তু কমেন্টে লিখেন। আমার একটা প্রশ্ন আছে, কমেন্টে লিখে দিন, আমি করছি। ওকে, আসেন। 7 ক, সংবিধান বাতিল, রহিতকরণ, স্থগিতকরণ ইত্যাদি দণ্ডনীয় অপরাধ। আর 7 খতে আছে কি? 7 খতে আছে কি সংবিধানের যে মৌলিক বিষয় যেগুলো আছে, মৌলিক বিষয়গুলি সংশোধনের অযোগ্য। সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধনের অযোগ্য। মৌলিক বিষয়গুলি, মৌলিক বিষয় কোনগুলো দেখেন? সংবিধানের মৌলিক বিষয় আছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এই দুটা ভাগ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এই দুই ভাগে কোনোভাবেই কোনো পরিবর্তন আনা যাবে না। এছাড়া আর যে যে ভাগে পরিবর্তন আনা যাবে না সেটা হলো নবম ক এবং 150। নবম ক এবং 150, নবম ক আর হলো 150 নম্বর হচ্ছে। এগুলো কোনো কিছু প্রতিস্থাপন, পরিবর্তন কোনো কিছুই করা যাবে না। পরিবর্তন, প্রতিস্থাপন কোনো কিছুই করা যাবে না। এছাড়া সংবিধানের অন্যান্য জায়গাগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, বাট এই জায়গাটুকু সংবিধানের এটা কেউ কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। এরপরে আসেন, গেল আমাদের প্রথম ভাগ, এটা গেল আমাদের প্রথম ভাগ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা তাহলে বলেন। এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা সামনে যাচ্ছি। ওকে, এই এই 150-এ কি আছে জানেন তো? 150-এ কি আছে? 150-এ আছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। ও সম্পর্কে যা বলা আছে তাই, ওগুলো পাল্টানো যাবে না। এরপর আসেন সংবিধানের দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে কি কি আছে? দ্বিতীয় ভাগে আছে হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আছে, এই মূলনীতিতে কি কি বলা আছে দেখেন। রাষ্ট্র পরিচালনার, হাতের লেখা খারাপ হলে কেউ মাইন্ড করবেন না, খারাপ করে লিখলাম এই জন্য। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা আছে 4টা কথা। 8 নম্বর অনুচ্ছেদে প্রথমেই বলা আছে আবারও রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই মূলনীতিগুলো বলা আছে 8 নম্বর অনুচ্ছেদে, ওই যে 4টা মূলনীতি। আর 9, 10, 11, 12 এই জায়গায় এই 4 মূলনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। 4 জায়গায় 4টা মূলনীতি নিয়ে আলোচনা আছে। 9-এ আলোচনা আছে, 9-এ আলোচনা আছে জাতীয়তাবাদ নিয়ে, 10-এ আলোচনা আছে সমাজতন্ত্র নিয়ে, 11-তে আলোচনা আছে গণতন্ত্র নিয়ে, 12-তে আলোচনা আছে কি নিয়ে? ধর্মনিরপেক্ষতা নিয়ে। 12-তে বলা আছে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্র কোনো ধর্মকে ব্যবহার করতে পারবে না। আমি অমুক দলের, আমি তমুক দলের, আমি অমুক ধর্মের রাজনৈতিক দল, তমুক ধর্মের রাজনৈতিক দল, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। ওকে, এই গেল আমাদের মূলনীতি। মূলনীতির পরে আর কি বিষয় আছে দেখেন। মূলনীতির পরে আরেকটা বিষয় যেটা, সেটা হলো এখানে এগুলো মূলনীতিগুলো জাস্ট আপনি দেখে নেবেন এখানে কি লেখা, কিন্তু এগুলো আর ডিটেলসে পড়ার প্রয়োজন নেই। ডিটেলসে আরও যা পড়বেন না, 13-তে মালিকানার নীতি, 14-র যে নীতি আছে এগুলো একটাও পড়ার প্রয়োজন নেই। পড়বেন হলো 15 নম্বর। 15 নম্বরে আছে মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করা। মৌলিক চাহিদা
পূরণের ব্যবস্থা। তো একজন নাগরিকের যে মৌলিক চাহিদা আছে এটা পূরণের ব্যবস্থা কে করবে? রাষ্ট্র করবে। আপনার যে মৌলিক চাহিদা আছে, মৌলিক চাহিদা কতগুলো? 5টা 6টা যাই হোক, অন্ন বস্ত্র শিক্ষা খাদ্য বাসস্থান যাই থাকুক, এইগুলো পূরণের দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র এগুলো পূরণ করে দিবে একজন নাগরিককে। যদি না পারে এটার জন্য রাষ্ট্র দায়বদ্ধ থাকবে। আপনার আমার কোনো দোষ নাই, রাষ্ট্র দায়বদ্ধ। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা কে করে দিবে? রাষ্ট্র। আর এই মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করতে গেলে রাষ্ট্র কি লাগবে? গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। গ্রামগঞ্জে উন্নয়ন করতে হবে, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। কারণ হলো উন্নয়ন বলতে আসলে কৃষি। কৃষিতে যদি বিপ্লব না ঘটে, খাবার দাবার আপনি যতই চান কই পাবেন? খাবার দাবার তো আপনার কিনে আনতে হবে অথবা নিজের উৎপাদন করতে হবে। এই জন্য বলা আছে মৌলিক প্রয়োজন পূরণের জন্য গ্রামগুলোকে শহরে রূপান্তরিত করা হবে। গ্রামগুলোকে শহরে রূপান্তরিত করা হবে। মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা হলো একজন মানুষ হিসেবে যেগুলো বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয়, এগুলো হলো বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় কিছু নিডস বা প্রয়োজনীয়তা। এইগুলো রাষ্ট্র নিশ্চিত করে না, রাষ্ট্র এবার নিশ্চিত না, সরি, এগুলো রাষ্ট্র নিশ্চিত করে, বাট এগুলো সংবিধানে নেই, গ্যারান্টি দেওয়া নেই যে এগুলোর জন্য আপনি মামলা করতে পারবেন। বাট মৌলিক অধিকার যেগুলো আছে, মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়, তাহলে মৌলিক অধিকারগুলোর জন্য আপনি, মৌলিক অধিকার কাকে বলে? সংবিধানে যে সমস্ত অধিকারের নিশ্চয়তা দেয়া আছে, সংবিধানে নিশ্চয়তা দেয়া আছে যে সমস্ত অধিকারের, এবং যেগুলো লঙ্ঘিত হলে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে, এইগুলোকে বলা হয় মৌলিক অধিকার। আসেন, এইগুলোকে বলা হয় মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকারগুলো কে নিশ্চিত করবে? রাষ্ট্র। অনুচ্ছেদ নম্বর 17-তে আছে, 17-তে কি আছে? 17-তে আছে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। আর 18-তে আছে কি? অনুচ্ছেদ নাম্বার 18-তে আছে জনস্বাস্থ্য। এই ব্যাপারটাও রাষ্ট্র দেখবে। জনস্বাস্থ্য, নৈতিকতা, এই ব্যাপারটা দেখবে কি? রাষ্ট্র। জনস্বাস্থ্য ও নৈতিকতা, এই বিষয়টা রাষ্ট্র দেখবে। নৈতিকতা, এটা একটা ভাগ আছে ক, যেখানে বলা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। আর খ ভাগে বলা আছে জুয়া খেলা, ঘোড়ার দৌড় এবং কণিকা বৃত্তি সংবিধানের জন্য আরিফুর রহমান বইতে ভালো হবে, এটা ভালো বই, বাট এটা ডিটেলস করবেন না কিন্তু, হ্যাঁ, জাস্ট একবার রিডিং করবেন, করে আপনার যা যা লাগবে ওই অনুচ্ছেদগুলোই শুধু মুখস্থ করবেন। পাইকারি ধরে ধরে সব মুখস্থ করতে যাবেন না, তাহলে আপনার সময়ও যাবে আর মনেও থাকবে না এগুলো। ওকে, লিখছেন? যেগুলো শুধু গুরুত্বপূর্ণ শুধু এগুলোই করবেন। শেষে একটা মিনিট।
যারটা কিনেন, যেই বই পড়েন, যেখান থেকে পড়েন, কোনো সমস্যা নেই, বাট ডিটেলসটা কী কী পড়বেন, যেই অনুচ্ছেদগুলো পড়বো এটা ডিটেলস পড়বেন। ওইখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। লিখিত পরীক্ষায় সংবিধান থেকে 20 থেকে নিয়ে 40 বা 50 পর্যন্ত প্রশ্ন যাবৎকালে এসেছে, 50 নাম্বারের। সর্বনিম্ন 20 নাম্বারের প্রশ্ন আসে, এক সেট প্রশ্ন সংবিধানে। এরপরে আসেন 18-তে, এটা গেল। 19-এ আছে সুযোগের সমতা। সুযোগের সমতা নাম্বার 19। সুযোগের সমতা এটা 19 নাম্বার অনুচ্ছেদে আছে, বাট এই 19-এর কতে কি বলা আছে দেখেন, 19-এর কলা, সরি 19-এর 3, 19-এর 3 এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা জায়গা। রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। কে নিশ্চিত করবে? 19-এর 3-এ লেখা আছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। জাতীয় ও গণজীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। সর্বস্তরে নারীর অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্র সব জায়গায় রাষ্ট্র নিশ্চিত করবে। যা যা সংবিধানে বলা আছে আপনার অধিকার, এই অধিকারগুলো মূলত রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্রকে, রাষ্ট্র বলতে মূলত আমরা সরকারকেই বুঝি। রাষ্ট্র বলতে আমরা মূলত সরকারকে বুঝি। 18 ক্ষয়ের প্রয়োজন নেই, 18 ক্ষয় জাস্ট বলার জন্য বললাম। এরপরে যদি আমরা যাই, এই 19-এর পরে 20 নাম্বার অনুচ্ছেদ আছে। 20 নাম্বার অধিকার ও কর্তব্য রূপে কর্ম আছে। এটা লিখলেও চলে, না লিখলেও চলে। অধিকার ও কর্তব্য রূপে কর্ম লিখে থাকেন, অধিকার। এরপর আমি আবার স্টার মার্কিং দিয়ে দিচ্ছি, অধিকার ও কর্তব্য রূপে কর্ম। যারা বইতে দাগ দিয়ে রাখবেন তার কিন্তু এই বই আবার খুঁজে খুঁজে পড়া লাগবে। যে লিখে রাখতেছেন সে শুধু এই খাতাটা পরীক্ষার আগে শেষ সময় পড়ে ফেলবেন টুকুস করে, তাহলে হয়ে যাবে। বইয়ে দাগ দেওয়া আর খাতায় লেখা কিন্তু ভিন্ন জিনিস। কারণ আপনার নিজের নোট খাতা, আপনি দেখবেন যারা টপার হয়, যারা ক্যাডার হয়, যারা ই হয়, তাদের বাজারে নোট খাতার ছবি চলে। অমুকের নোট খাতা, বিশেষে এততম অমুক ভাইয়ের নোট খাতা, তমুক ভাইয়ের নোট খাতা। কেন চলে? কারণ তারা আগেই এরকম নোট করে করে নিজের মতো করে নিজে সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করছে। তো এটা যদি না হয় তাহলে দিন শেষে আপনার জন্য এটা একটা বিপদ। বুঝতে পারছেন? এই জন্য এগুলো গুছিয়ে পড়ে নেওয়া জরুরি আগে নোট করে। ওকে, দেন আসেন অধিকার ও কর্তব্য রূপে কর্ম। কি কি অধিকার আছে, কি কি কর্তব্য আছে, এই দুইটা জিনিস। আর 21-এ বলা আছে নাগরিক ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। নাগরিক ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব, তাই না? নাগরিক ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেখেন, নাগরিক ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। নাগরিক ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। কর্মকর্তা লেখা আছে না সংবিধানে? সরকারি কর্মকর্তা, কর্মকর্তা লেখা আছে। আপনি গেলে এমন ভাবে এরকম চেয়ারে হেলাম দিয়ে বসে থাকবে, পান খাবেন, পানের পিক ফেলবে আর বলবে একটু ব্যস্ত, পরে আসেন। ধরে লাঞ্চের পরে আসেন, আমরা যদি ব্যস্ত লাঞ্চের পরে আসেন, তাহলে ধরেন ওনার কাজটা 1 মিনিটের, উনি জাস্ট উঠতে যাচ্ছে। অথবা এমন হলো যে উনি গুছিয়ে ফেলছে, মনে মনে চিন্তা করছে যে উনি এই ফাইলটা বন্ধ করে উনি উঠবে। ওই সময় আপনি গেছেন, জাস্ট কাজ কিছুই না, আরেকটা ফাইল নিচ থেকে তুলে এটা সিগনেচার করে দিবে। তা আপনাকে তুমি বলবে লাঞ্চের পরে আসবেন, লাঞ্চ টাইম হয়ে গেছে, আর ব্যস্ত। দেখেন না, কে এসে সে হতে পারে 14 গ্রেডের একজন, বা 15 গ্রেডের একজন, 16 গ্রেডের একজন। আর বড় স্যারের কথা তো বলারই দরকার নেই, বলতে তো আলাদাই। তার কাছে তো আপনি যখন তখন যে কোনো সময় উঠার যেতেই পারবেন না। তো এইখানে কি বলা আছে দেখে নিন কিন্তু ভালোভাবে। আর 22 নাম্বার খুবই ভাইটাল একটা জায়গা। আমরা আজকে দ্বিতীয় ভাগেই শেষ করবো, হ্যাঁ। আর বাকি ভাগ সংবিধান 2-এর 3 করে ফেলবো। বাকি ভাগ
কারণ বাকি ভাগে এরকম এত বেশি কিছু নেই। 22-এ বলা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। লিখে রাখেন, 22-এ বলা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। নির্বাহী বিভাগকে ভাইয়া, নির্বাহী বিভাগ হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী, অর্থাৎ কাজকর্ম সে চালায় সব। যেমন ঘরের মধ্যে থাকে না যে আব্বাই ঘরের সব, বাট আম্মা যেটা বলে ওইটাই আসল। সে যদি বলে এই যে টাকা দেওয়া যাবে না, ওকে টাকা দিও না, কি করে না, তাহলে আব্বা চাইলেও দিতে পারে না। হ্যাঁ, অনেক সময় ফ্যামিলিতে অনেক ক্ষেত্রে এরকম আছে যে নির্বাহী প্রধান হলেন প্রধানমন্ত্রী, বাট রাষ্ট্রপতি তিনি হলেন রাষ্ট্রের প্রধান। ঘরে যেরকম হয় যে আব্বা সে ঘরের প্রধান, বাট হুকুম চলে হলো অনেক ঘরেই বউয়েদের, বুঝছেন। স্বামীরা দেখা যায় বেচারিরা দুর্বল নিরীহ, ওনাদের উপরে তারা হুকুমত চালায়, নিরীহ লোকজনের উপর নিজেরা হুকুমত চালানোর চেষ্টা করে আর কি। তো সেই ব্যাপারটা রাষ্ট্রের ক্ষেত্রে এখানে লিখে রাখেন, রাষ্ট্রের প্রধান এটা হলো রাষ্ট্রপতি। আর নির্বাহী প্রধান, রাষ্ট্রের নির্বাহী প্রধান রাষ্ট্রপতির নামে সকল কার্যক্রম গৃহীত হয়, বাট এই কার্যক্রমটা করে দেন কি? ধরেন আব্বার নামেই হয় যে এই অমুক সে বিয়ে খাইতে এসে 5,000 টাকা দিয়ে গেছে, বাট এই 5,000 টাকা গেছে আব্বার নামে, বাট দিয়ে আসছে কি? দিয়ে আসছে আম্মা তার বোনের বিয়ে অথবা তার ভাইয়ের বিয়ে, কিন্তু আব্বার টার্গেট ছিল সেখানে 1,000 টাকা দেওয়ার, উনি সে দিয়ে আসছে 5,000 বা 10,000 বা 20,000 না দিলে আমাদের মান সম্মান থাকেই না। তো 20,000 সেটিই খরচ করে আসছে, নাম আসছে কার? রাষ্ট্রপতির, বাট এটা নির্বাহ করছে কে? কার্যটা পরিচালনা বা কার্য সম্পাদন কে করছে? প্রধানমন্ত্রী। এইটা আমাদের পরিবার এবং রাষ্ট্র দুটো একই পর্যায়ে, প্রধানমন্ত্রী তার নামেই রাষ্ট্রের সকল কার্যক্রম নির্বাহ হয়। আর একটা প্রশ্ন অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ করতে পারে? একটা কাজ করতে পারে, সেটা হলো প্রধান বিচারপতি নিয়োগ। পরামর্শ ব্যতীত একটাই কাজ করতে পারে, সেটা হলো প্রধান বিচারপতি নিয়োগ। প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত বা পরামর্শ ব্যতীত, অনুমতি না, প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি যে একটি কাজ করতে পারে, সেই একটি কাজ হলো প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে। আর বর্তমান প্রধান বিচারপতির নাম কি? হাসান ফয়েজ সিদ্দিকী, উনি হলো 23তম প্রধান বিচারপতি। হাসান ফয়েজ সিদ্দিকী, উনি হলেন 23তম প্রধান বিচারপতি। 23তম প্রধান বিচারপতি, আগে ছিল না এস.কে. সিনহা, এরা সব মরে টরে যায়, এখন এরা আছে। হাসান ফয়েজ সিদ্দিকী উনি হলেন 23তম। এই ছিল মূল কথাবার্তা। আর এখানে 22-এর পরে 23, 24, 25, 26 একটাও করা প্রয়োজন নেই। 23 একদিক দিয়ে একটু প্রয়োজন আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তা বিষয়ে একটা কথাবার্তা আছে 23-এ, ওই হিসেবে 23টা চাইলে একটু দেখে রাখতে পারেন। 23-এ আছে জাতীয় সংস্কৃতি, আর 23-এর পথে ওই কথাবার্তা আছে। 23-এ আছে জাতীয় সংস্কৃতি, আর 23-এর ক এইখানে আছে। এটা দিয়ে প্রশ্নটা কিভাবে আসে? প্রশ্নটা আসে সংবিধানে কোন শব্দটি গ্রহণ করা হয়েছে? উপজাতি, আদিবাসী, উপবাসী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী। হ্যাঁ, দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার সংস্কৃতি, অনুচ্ছেদ নম্বর 23-এর খ। অনুচ্ছেদ নম্বর 23-এর খ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার সংস্কৃতি। শেষ, এই পর্যন্তই দিয়ে। 25-এ আছে আন্তর্জাতিক ঐক্য, নিরাপত্তা, এই সমস্ত কথাবার্তা। হ্যাঁ, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, ঐক্য, সংহতি, এটাই শেষ। এটা হলো আমাদের পররাষ্ট্রনীতি। আন্তর্জাতিক
শান্তি, নিরাপত্তা, আরটা হলো ঐক্য, আরটা হলো সংহতি। এটা মূলত ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন, ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন। এটাকে বলা হয় পররাষ্ট্রনীতি, বাংলাদেশের পররাষ্ট্র। আপনার কি সংবিধান মুখস্থ? না, সংবিধান মুখস্থ না, বাট মুখস্থের কমও না, কাছাকাছি বলতে পারেন, মাঝখান দিয়ে ভাসতেছে। কিছু কিছু ভুলে গেছি, কিছু কিছু মনে আছে। মানে আমরা 153 অনুচ্ছেদ প্রথমে মুখস্থ করেছিলাম রিলিজ সময়, বাট এগুলোর মধ্যের কিছুই না, মধ্যের কিছুই না, ডিটেলস না, ডিটেলস শুধু রিডিং করে গেছি। বিকজ আমি জানলেই এগুলো 18তে কী বিষয়ে কথা বলছে, অনুচ্ছেদ নাম্বার 15তে কী বিষয়ে কথা বলা আছে, এটা জানলেই হলো। কিন্তু মধ্যের বিষয়গুলো আপনি আপনার ভাষায় লিখবেন, আপনার ভাষায় বলবেন। আর যদি বাছাই করে পড়তে চান, সেক্ষেত্রে 1 থেকে 47 পর্যন্ত মুখস্থ করবেন, আর সামনে আরও আছে কয়েকটা অনুচ্ছেদ। আর যদি তাও না করতে চান, তাহলে 1 থেকে এই যে পর্যন্ত লিখলাম এইটুকু মুখস্থ করবেন, আর পরেরগুলো বাছাই করে করে একেবারে। যেমন একটা প্রশ্ন এসেছিল 44তম বিসিএসে, যে সংবিধানের মৌলিক অধিকার বলবৎকরণ, এই বিষয়টা কত নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে? অনুচ্ছেদ নম্বর 44-এ দেওয়া আছে মৌলিক অধিকার বলবৎকরণ। আপনি মনে করলেন আপনার মৌলিক অধিকারটা লঙ্ঘিত হচ্ছে, এই ক্ষেত্রে আপনি চাইলে রাষ্ট্রের নামে মামলা করে দিতে পারবেন। পারবেন কিভাবে? অনুচ্ছেদ নাম্বার 102 অনুযায়ী। মৌলিক অধিকার কি? আমি কয়েকটা মৌলিক অধিকার বলি, দেখেন এগুলোর জন্য আপনি মামলা করতে চান কিনা। হ্যাঁ, রাষ্ট্রের নামে মামলা করা যায় 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেখানে বলা আছে মৌলিক অধিকার বলবৎকরণ। অনুচ্ছেদ নাম্বার 36 চলাফেরার স্বাধীনতা, অনুচ্ছেদ নাম্বার 37 সমাবেশের স্বাধীনতা, অনুচ্ছেদ নাম্বার 38 সংগঠনের স্বাধীনতা, অনুচ্ছেদ নাম্বার 39 বাক ও মত প্রকাশের স্বাধীনতা, অনুচ্ছেদ নাম্বার 39 ক এইখানে বলা আছে এটা হলো ভাব প্রকাশের স্বাধীনতা, এখানে বলা আছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 39 খ এখানে বলা আছে সংবাদপত্রের স্বাধীনতা। এই স্বাধীনতাগুলোকে বলা হয় মৌলিক অধিকার। এই স্বাধীনতা আপনাকে কে দিছে? রাষ্ট্র দিছে। এই স্বাধীনতা আপনাকে দিয়েছে হলো রাষ্ট্র, এবং এই রাষ্ট্র এটা নিশ্চিত করবে যে আপনার এই স্বাধীনতাগুলো আপনার আছে কিনা। এবং আপনি যদি কখনো মনে করেন এই স্বাধীনতাগুলো আপনি পাচ্ছেন না, অনুচ্ছেদ নাম্বার 44-এ বলা আছে মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ আপনার এই মৌলিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য আপনি রাষ্ট্রের নামে মামলা করে দিতে পারবেন। অনুচ্ছেদ নাম্বার 102 অনুযায়ী, অনুচ্ছেদ নাম্বার 102 অনুযায়ী রাষ্ট্রের নামে মামলা করতে পারবেন। মনে রাখবেন কেমনে? দেখেন 36 হাত পা খোলা আছে, 35-এ আছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, 34-এ আছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, 33-এ আছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। দেখেন হ্যান্ডকাপ বা চুরি, যেটা হলো পুলিশ ধরলে পরাই দিয়ে এরকম একটা দড়ি থাকে গরুর দড়ির মতো, এটা দিয়ে বাঁধতে নিয়ে যায়, 2 হাতে লাগাই দিয়ে নিয়ে যায়, তাই না? ওই চুরিটার মতো 33-কে দেখা যায় না? দেখেন তো, ওই চুরিটার মতো দেখা যায় না? এখন আমরা ক্যাজুয়ালি পড়াশোনা করছি, অন্যরা যেরকম পড়ায় চুরির মতো দেখা যায় কিনা বলেন? আমি সবাইকে আনমিউট করে রাখছি, আসেন একটু মজা করে এই জায়গায় একটু শেষ সময় আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। আপনারা যারা এতক্ষণ অনেক কথাবার্তা বলার জন্য বসে আছেন, আসেন আমরা একটু কথাবার্তা বলি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসেন, এই যে দেখেন 33-এর 3-2টা দেখা যায় চুরির হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ মানে হলো বিচার, হ্যান্ডকাপ মানে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। ধরেন আপনাকে রাস্তায় হুট করে ধরে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পরে আপনার কি আছে? আটক সম্পর্কে রক্ষা কবচ, যে আপনাকে কেন ধরলো, এই পুলিশ এই ব্যাপারে কৈফিয়ত দিতে বাধ্য, কি কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো। এবং আপনাকে অ্যারেস্ট করার পর হাইয়েস্ট আপনাকে তারা 24 ঘন্টা আটকিয়ে রাখতে পারবে। এরপর হয় আপনাকে চালান দিতে হবে, অথবা কোনো একজন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। বুঝতে পারছেন? এটা হলো গ্রেপ্তার আটক। তাহলে 33-এর এই 3-3 এটা ধরেন হাত করা। এরপর আসেন 34 নম্বর হচ্ছে 4। 34-এর 4-এ দেখেন এই দিকেও একেবারে মানে মানুষ হয় না, স্লিম হয়, নাকে হয়ে যায়, উপরেও মানুষ ভালো থাকে, নিচের দিকেও স্বাস্থ্য ভালো থাকে। যারা জিমে
এটারে ধরেন আপনি জবরদস্তি শ্রম, উপরে প্রেসার দিয়ে কাজ করাইতেছে, মানে মানুষের উপরে একটা প্রেসার দিচ্ছে, জবরদস্তি ও এই শ্রমটা করছে, ভাল লাগে না কিন্তু তাও কি করতেছে, কারণ একটা জবরদস্তিতে করে। এটার নাম হলো জবরদস্তি শ্রম। ধরেন ওকে চেপে ধরে মাজায় ওকে দিয়ে শক্ত করে কাজটা করাচ্ছে। এই 34 34 আর আগেরটা 33 এই হ্যান্ডকাপ। ওকে, আসেন নাম্বার 35 হলো আটকানো, 36 হলো খোলা। এই যে দেখেন এই জায়গাটা খোলা আছে না, 36 এর 5 এর কিন্তু এই জায়গাটা খোলা না, আটকানো। কেন আটকানো আর কেন খোলা সেটা বলি। 35 এ বলা আছে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে, বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। বিচার ও দণ্ড মানে দণ্ড হলে কি হয়, একজনকে জেলখানায় আটকায় দেয় না, এই যে আটকানো, মাথাটা আটকানো আছে আর ছয়ের মাথাটা খোলা। খোলা মানে কি, চলাফেরার সাথে এখান দিয়ে বারবার বের হবে, আবার এখানে আসতে পারবে। স্যার আমি তো বলবো স্যার আজকে নাস্তা করবেন না স্যার আর পাঁচটা এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে কিনা সেটা বলেন। ভালো লাগতেছে স্যার। এই অনুচ্ছেদ কয়টা আপনি বলবেন না, আর বলে দিচ্ছি এই অনুচ্ছেদ কয়টা আজকের পড়ার আপনার জীবনেও পড়াও লাগবে না আর আপনি বলবেনও না। দেখেন 35 হলো বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, মানে আপনাকে বিচার দিয়ে একটা দণ্ড দিয়ে দিল যে 5 বছরের জেল, দণ্ড দিলে কই থাকবে, আপনি আটকে যাবেন। 5 নম্বরে 5-এর সব দিক দিয়ে আটকানো জেলখানা, আর 6-এ কিন্তু খোলা আছে, অর্থাৎ চলাফেরার স্বাধীনতা। 6-এ আছে চলাফেরার স্বাধীনতা। 37-এর 7-এর ক্ষেত্রে কি হয় দেখেন, 37-এর 7-এর ক্ষেত্রে এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ, এইটা হলো রেসকোর্স ময়দান শাহবাগে, এটা ধরেন ওই দিকের কোনো একটা রাস্তা, ঢাকা ভার্সিটির ওদিক থেকে আসছে লোকজন সব এসে এই মাথাটায় জমায়েত হবে, এটা একটা মাঠ। ওখানে কি হবে, সমাবেশ, সমাবেশের স্বাধীনতা। একটা রাস্তা ধরে লোকজন এসে এখানে জমায়েত হবে, এই একটা মাঠ, এই মাঠে হবে সমাবেশ। 37 হলো সমাবেশের স্বাধীনতা। 38 কি হয় দেখেন, 38-এর ক্ষেত্রে যখন কোনো সংগঠন প্রতিষ্ঠিত হয় সেই সংগঠনের শাখা প্রশাখা থাকে, যখন বাংলাদেশ আওয়ামী লীগ, তার সংগঠনের মানে শাখা প্রশাখা আছে না, ছাত্রলীগ আছে, ওলামা লীগ আছে, কি কি লীগ মানুষ খুলে বসছে সুবিধা নেওয়ার জন্য, মানে যে কোনো একটা নামের সাথে একটা লীগ লাগাই দিলেই সেও একটা ইয়ে হয়ে গেছে সহযোগী সংগঠন, ফাও খাওয়ার ধান্দা এদের, বুঝছেন। তো এরকম শাখা প্রশাখা থাকে কাদের, দেখেন এদিকে একটা ডাল গেছে, এদিকে একটা ডাল গেছে, ডাল থাকে হলো সংগঠনের। 38 হলো সংগঠনের স্বাধীনতা। আর 39 যে মত প্রকাশের স্বাধীনতা, এটা কেমনে বুঝবেন, মানুষের মতামত খুব জটিল এবং পেঁচানো, মতামত খুব জটিল এবং পেঁচানো। এই প্যাচ আছে 9-এর প্যাচ, 9টা একটা পেঁচানো সংখ্যা, প্যাচ আছে মানুষের মতামতে, বুঝতে পারছেন। এটা মনে থাকবে কিনা আমাকে একটু বলেন, চোখ বন্ধ করে কে কে বলতে পারেন একবার বলেন। চোখ বন্ধ করে যে বলতে পারবেন, সাহস করবেন, তাকে আমি জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করবো না, কেউ যদি সাহস করতে পারেন সে বলতে পারেন, আমি তাদের জিজ্ঞেস করবো তাকে। এটা হলো চিন্তা বিবেকের স্বাধীনতা, এরপরে আছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, পথে আছে সংবাদপত্রের স্বাধীনতা। যে সাহস করে বলবেন আমি তাকেই সামনে আনবো। 34 হলো জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। আমার মনে হয় যে শুরু থেকে খেয়াল করে শুনছেন, যে এটাকে হাসি মজা হিসেবে নিয়েছেন তার কথা ভিন্ন, যে খেয়াল করে শুনছেন সে পারবেন, তাই না? স্যার 39 যে খেয়াল করে শুনছেন এবং কে খেয়াল করে শুনছে সেটা বলতে পারি। আরেকবার বলে দিই, 33-এর 2-3 মানে 2টা আংটা বা 2টা হ্যান্ডকাপ ভাগ করা। 34-এর 4 হলো সুন্দরী পুরুষ অথবা সুন্দরী নারী। সুন্দরী নারীও কিন্তু আছে, বডি বিল্ড আপ করে, মানে এরকম বডি বানায়, মাসেল টাসেল বানায়, কিন্তু মাজা নাই, নিচের দিকেও বড় হয়, স্বাস্থ্য ভারী হয়। তো এটা জবরদস্তি শ্রম একটা, ভাই আপনি খেয়ে দিয়ে কেন আপনার এই জবরদস্তি শ্রমটা করা লাগবে, যেরকম আছেন সুন্দর আছেন না, ওইটা জবরদস্তি শ্রম, এটা নিষিদ্ধ করো, এটা করার দরকার নেই, মানসিকভাবে সুস্থ থাকবে। 35 হলো কি, 35 হলো বিচার ও দণ্ড। বিচার হয়ে একজনকে দণ্ড দিল, 5 বছরের দণ্ড, কারাদণ্ড। কারাদণ্ড হলে কি, সে আটকা পড়লো, 5 আটকা, 6 হলো খোলা, 6 যে খোলা, তাহলে 6 কি আছে,
চলাফেরা চলাফেরার স্বাধীনতা। 35-এ কি আছে? এই জায়গায় এটা রাস্তা, ঢাকা ভার্সিটির রাস্তা, এই জায়গা থেকে রেসকোর্স ময়দানে সবাই সমাবেশে যায়। আর 38 হলো সংগঠন, মানে শাখা প্রশাখা থাকে, সংগঠন স্বাধীনতা। আর 39 হলো কি? 39 নম্বর হলো মত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, মত প্রকাশ মানে পেঁচালো, মানুষের মত অনেক কঠিন। আপনি যদি আমি এই জায়গায় মতামত নেওয়া শুরু করি যে আরেকটু ক্লাস করবো কিনা, দেখবেন যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। কেউ বলবে আর 15 মিনিট করাই ছাড়েন, কেউ বলবে 1 ঘন্টা করবো, কেউ বলবে এখনই ছেড়ে দেন, কেউ বলবে যে আপনি স্যার যা করেন, আর কেউ বলবে স্যার মতামত নেওয়ার দরকার নাই, মতামত নেওয়ার দরকার নেই, আপনি এখনই ছেড়ে দেন। তো এই যে এই হলো মতামত। এই মতামতটা যেরকম পেঁচানো, 9 নম্বর সংখ্যা এরকম পেঁচানো। আলী হোসেন ভাই বলেন, আসেন, চোখ বন্ধ করে বলেন, চোখ বন্ধ রাখেন, আমরা আপনারা দেখতেছি, বলেন। থেকে বলবো স্যার, চোখ বন্ধ করে বলবেন, একেবারে বন্ধ হলে বন্ধ, আমরা আপনারা দেখতেছি। থেকে বলবো স্যার। 33, 34 থেকে একেবারে 39 পর্যন্ত বলেন তো এই কথা। 33 হলো স্যার, যেহেতু আপনারা বলছেন স্যার গ্রেফতার, হ্যাঁ, গ্রেপ্তার ও আটক সম্পর্কের রক্ষা কবচ। জিন সংক্রান্ত যেটা বললেন স্যার আর কি, মানে জবরদস্তি শ্রম, আর কি। হ্যাঁ জবরদস্তি শ্রম। 35 হলো স্যার দ্বন্দ্ব ও বিচার সংক্রান্ত। দণ্ড হ্যাঁ, দণ্ড ও বিচার সংক্রান্ত। 36 হলো স্যার চলাফেরার জন্য স্যার চলাফেরার স্বাধীনতা, ভেরি গুড। 37 আইন হলো স্যার, আইন হলো স্যার যে সমাবেশ, সমাবেশের স্বাধীনতা। 38 38 হলো স্যার সংগঠন, বিভিন্ন সংগঠন। সংগঠনের স্বাধীনতা। আর 39 প্রকাশের। 39 মত প্রকাশ। দেখেন এইভাবে পড়লে আপনি কিছুই না, যে সিরে একবার পড়বেন, এরপরে এই বই পুস্তক শের বাংলার মতো সিরে ফেলে দিবেন, তাও আর বলবেন না। কিন্তু এইভাবে আর পড়াবো না, এইভাবে পড়ালে আপনারা ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এইভাবে পড়ানো নিষেধ, বুঝছেন? এইভাবে পড়ানো নিষেধ আছে, ডিপেন্ডেন্ট বানানো যাবে না। স্যার আপনার জিনিসপত্র আপনারাই বানাবেন। হ্যাঁ, আমি বানাই দিচ্ছি না, আমি যে সিস্টেম বলে দিচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দিবেন। যেমন ধরেন আমি যদি একটা সংখ্যা আপনাদেরকে লাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। লাস্ট জিনিসটা দেখিয়ে দেই, তারপর আমরা শেষ করে দিই আজকে এখানে। দেখেন, বাংলাদেশের যদি আপনাকে বলি যে বাংলাদেশের সীমারেখা সম্পর্কে কেউ মুখস্থ করতে পারবেন? ফট করে পারবেন না, যে স্যার এতগুলো জিনিস কেমন বুঝতে পারবেন। বিশেষ লিখিত পরীক্ষায় বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি একটা অধ্যায় আছে, ওইখানে এই জিনিসগুলো সব মুখস্থ লিখতে হয়। কিভাবে মুখস্থ রাখবেন? একটা সংখ্যা লিখছেন 5138, তারপরেরটা কি? 5138-এর পরে কি? ডিটেলসে সব বলেন। স্থল সীমা, জল সীমা, ভারতের সাথে সীমা, মিয়ানমারের সাথে সীমা, বিজিবির তথ্য মতে, আরেকটা হলো বিডিআর এর তথ্য মতে, এগুলো বলেন। একটা হলো, দেখেন, একটা হলো একটা হলো 4711, একটা হলো 716। ওকে, আমি দেখেন একটা সিস্টেমে লিখে দিচ্ছি, আপনার আজীবন মনে থাকবে, আর এটা কোনোদিন করতে হবে না। 716, একটা 4711, দুইটা সংখ্যা মনে থাকলে বাকিগুলো এমনি মনে থাকবে। 4711 হলো বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য বা মোট সীমানা দৈর্ঘ্য। 47 সালে কি হয়েছে বলেন? দেশভাগ। 47 সালে দেশভাগ। দেশভাগের পর দেশ ছিল কয়টা? 2টা। এরপরে আরেকটা ঘটনা ঘটছে, 71 সালের ঘটনা, মুক্তিযুদ্ধ। 71 সালের পর দেশ কয়টা হয়েছে? এই সেই একটা দেশ। এখন দেখেন তো, এই সংখ্যাটা চোখ বন্ধ করলে আপনি বলতে পারেন কিনা যতবার যতদিন খুশি ততবার ততদিন মনে থাকবে কিনা? যদি আমি বলি যে 71 সালের যুদ্ধটা যে কেন হলো, সেটার পিছনে মূল কারণ কি বলেন তো? 6টা মূল কারণ, 6 দফা। 6 দফা দেওয়ার পরেই বাঙালি বুঝে ফেলছে যে এটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। ঠিক আছে না? আচ্ছা, এখন এটা দিয়ে এটা বাদ দিলে থাকে 3995। 5 কম 4000, 5 কম 4000, 3995। তারপর যদি আপনি আরেকটু নিচের দিকে আসেন, আরেকটু নিচের দিকে আসলে এই 716-কে আপনি লিখতে পারেন 715। 716-কে লিখতে পারেন 715, 715। আর এই পাশে লিখবেন এই যে 3 আছে না, এই 3টা শুধু উঠাই দিবেন।
3715 এটা হলো বাংলাদেশ ও ভারতের সীমানা। বাংলাদেশ ও ভারতের সীমানা। এটা হলো বাংলাদেশের স্থল সীমানা, এটা হলো সমুদ্র সীমানা, এটা হলো বাংলাদেশ ও ভারতের সীমানা। আরেকটা যদি আমি বলে দিই 3715, দেখেন 715 আর এই আগেরটা ছিল 716, এক পার্থক্য। পার্থক্য তো একের পার্থক্য না? কোন কবির মাথা হয়ে বুঝতে পারেননি? কোন কবির মাথা হয়ে কোন কবির মাথা হয়ে দেখেন প্রথম যে সংখ্যা দুটো আছে না, 4 সাথে 28, 4 সাথে 28, একটা শূন্য বসায় দেন, 280। এটা হলো মিয়ানমারের সাথে সীমানা। এটা হলো নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের তথ্য। আবার যদি আরেকটা বলি 5138 যেটা আছে, 5138, এটা হলো বিজেপির তথ্য। থাক, এটা আজকে আর বলবো না, অনেক লোকজনের কপাল কোসকানো আছে, গুরু টান টান করে নাই, তারা খুব বিরক্ত হচ্ছে। আমরা একজনের চেহারা দেখতেছি যারা খুবই বিরক্ত, খুবই বিরক্ত। এইখানে একটা আছে 711 সমুদ্র সীমা, এইখানে আছে তাদের 4427, এরকম অনেকগুলো আছে। এগুলোর কথা অন্য একদিন বলবো, আজকে যেটা বলছি এটা দেখেন মনে থাকে কিনা শুধু। এরকম বহু জিনিস আছে যেগুলো আপনি জাস্ট একবার বলে দিলেই শেষ, আর জীবনেও বলবেন না। এগুলো এই পরিসংখ্যান আপনি জীবনে আর বলবেন না, চাইলেও বলতে পারবেন না। আপনিও এরকম পড়লে সাধারণ জ্ঞান ছেড়ে বাংলা হয়ে যাবেন, বই পুস্তক ছিঁড়ে ছিঁড়ে ফালাই দিবেন, আর কিছু করবেন না, তাহলে আমরা বিপদে পড়বো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকেন। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটা ব্যাপার, ক্লাস করলে যে আলাদা করে কিছু শিখবেন, আলাদা করে কিছু জানবেন, এটা অবভিয়াসলি। কেউ যদি মনে করেন যে আপনার ক্লাস করার দরকার নেই, কেউ যদি মনে করেন এইগুলো সাধারণ দিন কী বলবো, সব পারি জানি বুঝি, তাহলে অবশ্যই আপনি ভুলে আছেন। যে ঢাকার রাস্তা চেনে সে যেভাবে আপনাকে শর্টকাটে পৌঁছে দিতে পারবে, আর যে জানে না সে আপনাকে নিয়ে লালবাগের গলিতে 5 ঘন্টা ঘুরানোর পরেও একটা বাসা খুঁজে বের করে দিতে পারবে না। এই জন্য পরিচিত রাস্তায় পরিচিত লোকজন হলে আপনার জন্য খুবই ভালো হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।